বেসিক প্রজেক্ট করা আছে, তো আমি চাচ্ছি প্রথমে এটা একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেমন হয় এরকম করে দেওয়ার জন্য। তো এটা নিয়ে অনেকে জানেন অবশ্য, অনেকে হয়তো নাও জানেন। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করছি, যেটা সেটা হচ্ছে ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, আমরা সেটা ইনস্টল করব। এটা ইনস্টল করার মেইন রিজনটা হচ্ছে আমরা চাচ্ছি একেবারে নতুন অবস্থায় যেরকম থাকে এরকম কাজটা করার জন্য। তো আজকে হচ্ছে যারা একেবারে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা হচ্ছে একটু কনফিউশনে আছেন, বেসিক ওয়ার্ডপ্রেস সবাই শিখছেন, কিন্তু ই কমার্স নিয়ে অনেকে একটু ইয়ে ছিল, তার জন্য হচ্ছে আমি ই কমার্সটা একদম বেসিক থেকে সবার জন্য শুরু করতেছি। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন প্রতিদিন ক্লাসে থাকার জন্য এবং কাজগুলোর জন্য অন্তত জমা দেন, ঠিক আছে? তাহলে আমার অন্তত ভালো লাগবে। আচ্ছা, ডাব্লিউপি রিসেট তো মনে হয় কোনো থিম না। হ্যাঁ, রিসেট, রিসেট, ওকে। তারপর কি ভুল লিখলাম কিছু? একটা স্পেস আছে না? আচ্ছা, ডাব্লিউপি, এই যে এই প্লাগইনটা ইনস্টল করে দিয়েছি। আপনাদের কাজ জমা দেওয়াটা হচ্ছে দেখা দিব। আজকে হচ্ছে বেসিক কোনো এক্সট্রা থিম বা নরমাল কোনো একটা থিম নিয়ে আমরা কাজ করব। আমরা যাচ্ছি র ম্যাটেরিয়াল, একদম র যে জিনিসটা মেইন বেসিক জিনিসটা যেন ক্লিয়ার হয় সবাই। কারণ আমরা তো থিম দিয়ে কাজ করে নিতে পারি, কিন্তু একটু কাস্টমাইজ করে ক্লায়েন্টের কাজ দিলে হচ্ছে দেখা যায় একটু ঘাবড়ে যায় আসলে এই কাজটা আমাদের দ্বারা হবে কিনা, এরকম একটু কনফিউশনে পড়ে যায়। আচ্ছা, তো ডাব্লিউপি রিসেট প্লাগইনটা ইনস্টল করার পর এই যে এখানে এখানে আছে ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, এখানে ক্লিক করতে হবে। কিন্তু আলাদা এখানে কোনো অপশন পাবেন না। টুলসে গেলে পাওয়া যাবে না? আচ্ছা, ঠিক আছে, এখানে পাওয়া যেতে পারে, সেটিং থেকেও পাওয়া যেতে পারে। এখান থেকে দিয়ে দিচ্ছি আর কি ডাইরেক্টলি। এখানে ডাইরেক্টলি লিখতে হবে রিসেট, আর ই এস ইট, রিসেট লিখে এখানে একটা বিষয় আছে রিঅ্যাক্টিভেট ডাব্লিউপি রিসেট প্লাগইন। আমি কি এই প্লাগইনটা রাখতে চাই কিনা? আমি যদি চাই যে না এটাও থাকবে না, সমস্ত কিছু একদম রিসেট করে ফেলবে। আমরা একটু সময় অপেক্ষা করি। ইয়েস, এখন বর্তমানে আমার যে ওয়েবসাইটটা একদম নতুন মতো সাইট হয়ে গেছে। আমি যদি এখন এটাকে বিজি সাইটে ক্লিক করি, এই যে একদম নতুনের মতো ওয়েবসাইট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা থাক, নর্মাল একটা প্লাগইন থাক, আমাদের প্রয়োজন অনুসারে হয়তো আমরা থিমগুলো চেঞ্জ করব। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা। তো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন ব্যবহার করব, যেটার নাম হচ্ছে উকমার্স। উকমার্সটা হচ্ছে আমার প্লাগইনের নাম। এই উকমার্স প্লাগইনের সাহায্যে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। কমার্স, এটা নিয়ে অনেকে একটা ঝামেলা থাকে বা অনেক কিছু কনফিউশন থাকে। বর্তমানে দুইটা ওয়ার্ড খুব বেশি পরিচিত, একটা হচ্ছে অ্যাপ কমার্স, একটা হচ্ছে ই কমার্স। যারা ফেসবুক কেন্দ্রিক বিজনেস করে, শুধুমাত্র ফেসবুককে কেন্দ্র করে বিজনেস করতে চায়, তাদের সেটাকে বলা হয় বা পরিচালনা করছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপ কমার্স, ফেসবুক কমার্স যেটাকে বলা হয় আর কি। আর নিজের ওয়েবসাইট তৈরি করে নিজের ডোমেইন হোস্টিং নিয়ে তারপর ই কমার্স, একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করাটাকে বলা হয় ই কমার্স আর কি। বিজনেসের উদ্দেশ্যে ওয়েবসাইটগুলো পরিচালনা করাকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। যাই হোক, এটা বেসিক একটা সংজ্ঞা আর কি আপনাদের দেওয়া। আচ্ছা, তো আমরা এই ই কমার্সের ওয়েবসাইট তৈরি করতে আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে উকমার্স। উকমার্স নামে যে প্লাগইনটা আছে, ওই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আচ্ছা, তো আমরা এখানে লিখি ডাব্লিউ ও, এই যে ডাব্লিউ ও কমার্স, ওকে। আচ্ছা, অলরেডি হয়তো আমার একটা ইনস্টল করা আছে, ঠিক আছে, একটা ইনস্টল করা আছে, বাট এটা আপডেট করতে হবে। এটা সবচেয়ে ভালো হতো ডিলিট করে দিয়ে। আচ্ছা, যাই হোক, WooCommerce অ্যাভেলেবল আছে, আমরা এটা একটু আপডেট করে নিলে হবে। বাট একদম নতুন করে নিলে সুবিধা হতো এক সময়। আচ্ছা, চলে আসছে। তো এইখানে প্রথম হচ্ছে ওয়েলকাম টু WooCommerce। আমি যে ই কমার্স প্রতিষ্ঠানের জন্য কোন একটা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট বানাচ্ছি, এখানে যে প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট বানাচ্ছেন সেই প্রতিষ্ঠানের অফিসটা কোথায় হবে তার ডিটেলসটা এখানে দিতে হবে। এখন অনেকে ভাবতে পারেন যে এই প্রতিষ্ঠানে কেন এই জিনিসগুলা দিতে হবে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট অ্যাড্রেস তো থাকবে, তাই না? এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানের এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে
পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইটটা সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে, যখন মানুষ আমাদের প্রোডাক্টটা অর্ডার করবে তখন তাকে একটা ইয়ে দেখাবে, অর্থাৎ কয়টা প্রোডাক্ট করছে, প্রাইস কত, কে পাঠাবে, মানে ডেলিভারির যে বিষয়গুলা বা একটা মেমো যে ক্রিয়েট হয়, ওই মেমোতে কিন্তু আমার বিজনেস ইনফরমেশনগুলো চলে আসবে। এবং বিজনেস ইনফরমেশনগুলো চলে আসবে কোত্থেকে? এখানে যে ইনফরমেশনগুলো আমরা দিব সেই ইনফরমেশনগুলো হচ্ছে মেমোতে কিন্তু চলে আসবে। তো এই জন্য হচ্ছে আমার এখানে বিজনেস ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে যখন আমি ক্লায়েন্টের কাজগুলো করব। তো আপাতত ধরেন আমি আমার অফিসে একটা ইনফরমেশন দিয়ে দিলাম, ফোর্থ ফ্লোর, বা ধরেন এই যে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিলাম হচ্ছে এইখানে, এখানে লিখে আছে ক্রনিকো কো নেটওয়ার্ক, সরি বানাম ভুলে গেছি, NETWORK নেটওয়ার্ক। ওকে, কান্ট্রিটা কোথায়? কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে এখানে আবার কয়েকটা ভাগে ভাগ করে ফেলছে, তো এখান থেকে আমি আমার জেলা দিচ্ছি। আচ্ছা, সিটি হবিগঞ্জ, পোস্টকোড যেগুলো এগুলো দিয়ে আছে। আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, আমি এটা বুঝে দিয়েছি আমি সেটিং করছি ক্লায়েন্টের জন্য। ওকে, বিল্ড এ বেটার ই কমার্স, এ কাউন্ট করবে কিনা, মানে কাউন্ট করতে চাইলে এটা হচ্ছে তাদের জন্য হেল্পফুল আর কি, এটা দিলে তেমন কিছু আসে যায় না। হ্যাঁ, তো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সে আপনার ইনফরমেশনগুলো সে কালেক্ট করে নেবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল ইউ লিস্টেড, মানে আমাদের ই কমার্স ওয়েবসাইটে বানাচ্ছি, এখানে কি ধরনের প্রোডাক্ট আমরা বানাবো বা দিব আর কি, বা লিস্ট করবো, মানে সাবমিট যে করবো। ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট তো বুঝেন, যেমন অডিও গান বা সফটওয়্যার টাইপের, এগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট কোনগুলো? যেমন হচ্ছে ধরেন শো, তারপর হচ্ছে ধরেন ড্রেস, মেয়েদের অলংকার, কসমেটিক্স, সবগুলো কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট। তো আপনার যদি মনে হয় যে ফিজিক্যাল এবং ডাউনলোডেড প্রোডাক্ট, এগুলো আসলে দেওয়াতে কোনো কিছু হবে না, এটা জাস্ট হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতেছে। ই কমার্স যে প্লাগইন এর কোম্পানি, তার হচ্ছে আপনার কাছ থেকে ডাটাটা কালেক্ট করছে। সে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মেইনটেইন করে যে তার যে প্লাগইনটা ইউজ করতেছে, কারা ইউজ করতেছে, কি ধরনের দোকান বানানোর জন্য বা কি কি ইয়ের জন্য এগুলা কালেক্ট করতেছে। পরবর্তীতে এই ডাটাগুলো তারা বিভিন্ন জায়গায় সেল করে। তো এই জন্য হচ্ছে তারা এই ডাটাগুলো আপনাকে নিচ্ছে। এটা ম্যান্ডেটরি কিছু না, না দিলে যে ভুল একটা দিলেও যে আপনার ওয়েবসাইটে কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউ করছি। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, কতগুলো প্রোডাক্ট আমি এখানে শো করতে চাচ্ছি। এখানে কম দিলে যে আমাকে বেশি প্রোডাক্ট শো করতে দিবেন এরকম কিছু না, জাস্ট হচ্ছে দিয়ে দেওয়া। এটা আবার বলছি, এটা হচ্ছে জাস্ট তারা হচ্ছে ইনফরমেশনগুলো আমাদের কাছে গ্যাদার করছে। কারেন্টলি সেলিং, নো, আমার কোনো কারেন্টলি কোনো ইয়ে নাই। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনি যে WooCommerce প্লাগইনটা সেট আপ করছেন তার পাশাপাশি আপনাকে এই কয়েকটা জিনিস দেখাচ্ছে। এগুলো মূলত ওয়ার্ডপ্রেসেরই প্লাগইন। আপনি যদি এগুলা অন করা থাকে তাহলে যখন কন্টিনিউ করবেন আপনার এই কন্টিনিউ বা স্টেপের পাশাপাশি এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমি মনে করছি আমার এই প্লাগইনগুলো দরকার নাই, তার জন্য আমি আপাতত অফ করে দিচ্ছি। যদি মনে করেন আপনার এই প্লাগইনগুলো দরকার আছে তাহলে এগুলো অন করে আপনি কন্টিনিউ করতে পারেন, এতে করে হচ্ছে সেটআপের পাশাপাশি এই কাজগুলো হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এই হচ্ছে পার্ট, সেটা হচ্ছে আমি যে WooCommerceটা সেটআপ করছি, এই WooCommerceটা আসলে কোন থিমের সাথে কাজ করবে, পেইড অর ফ্রি। পেইড থিম থাকলে পেইড থিম দিয়েও আপনি দেখাতে পারেন যে পেইড থিম এটা হবে। হ্যাঁ, তো অল থিম আপাতত এটা দিয়ে আমি করতে যাচ্ছি, যেহেতু কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, মানে আমার এই ডোমেইন আউটলুকে এই থিমটা অ্যাক্টিভ আছে, সো এটাই নিচ্ছে আর কি। আচ্ছা, কন্টিনিউ অ্যাক্টিভ, আচ্ছা দিলাম। দেন হচ্ছে WooCommerce এর সাথে জেটপ্যাক ইনস্টল করব কিনা, এটাকে জেটপ্যাকে প্লাগইন আমি চাচ্ছি না এটা করতে, কারণ এটা কিছু সুবিধা আছে অসুবিধা আছে। অনেক রিপোর্ট আছে রিসেন্টলি এবছরে জেটপ্যাক নামে অনেক রিপোর্ট আছে, যেটা হচ্ছে সাইটকে কিনা তারা হচ্ছে অনেক ভারী করে ফেলে সিকিউরিটি পারপাস দেখাতে গিয়েও। যাই হোক, এখন বর্তমানে আপডেট আসতেও পারে, এটা সম্পর্কে আমার জানা নেই। আমি চাচ্ছি না আপাতত এটা ইনস্টল করতে, তো নো থ্যাঙ্কস। তো মোটামুটি আমার সেটআপে কাজটা শেষ হয়ে গেছে। ওকে, ফুল এই জিনিসগুলো আচ্ছা যাই হোক। এখন বলতেছে ফিনিশ সেটআপ, আমার মানে এখনো সেটআপটা কমপ্লিট হয় না, কি করতে হবে? অ্যাড মাই প্রোডাক্ট, ই-কমার্স ওয়েবসাইট যেহেতু প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট অ্যাড করার পর যে বিষয়টা আসছে, আমার ওয়েবসাইটে প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু মানুষ যখন প্রোডাক্টে অর্ডার করতে যাবে তখন দেখা যাবে কি পেমেন্টটা কিভাবে করবে। এখানে আছে পেমেন্টের একটা ইস্যু।
দেন সেট আপ ট্যাক্স। ট্যাক্সটা তো একটা মানুষ প্রোডাক্ট কিনবে, এখন সরকারকে আমরা ট্যাক্স দিব নাকি দিব না, বা কাস্টমার থেকে ট্যাক্স নিব কিনা, না ট্যাক্সটা আমরাই দিব, এই বিষয়গুলো সেট আপ করতে হবে। তারপর সেট আপ শিপিং, একটা মানুষ প্রোডাক্ট অর্ডার করবে, এখন প্রোডাক্টটা তো যেহেতু ই কমার্স বেস অনলাইন ভিত্তিক, তার কাছে পৌঁছায় দিতে হবে, এটা কিভাবে করবে, পার্সোনালাইজ বাই স্টোর, এই বিষয়গুলো সেট আপ করতে হবে। তো যাই হোক, আমি যে এখন হুট করে একটা প্লাগইন ইনস্টল করতে গিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ আসছে, এখন আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা নাও আসতে পারে, বা এমনও হতে পারে যে কিছুদিন পরে ও কমার্সের প্লাগইন আসলো, এখন যেভাবে কাজ করতেছে সেটা সেভাবে নাও দেখাতে পারে। তো সেটা কিভাবে করব, যদি আমরা ম্যানুয়ালি করতে চাই বা স্টেপ বাই স্টেপ না করতে চাই, বা আমি যদি এখান থেকে স্কিপ করে চলে যাই, তাহলে সেটা কিভাবে করব, সেটার জন্য হচ্ছে যে ও কমার্স প্লাগইনটা যে ইনস্টল করছে, এখান থেকে যে সেটিং অপশন আছে, আপনি জাস্ট সেটিং এ ক্লিক করেন। এখানে সেটিং এ ক্লিক করার সাথে সাথে যে ট্যাবগুলো আমরা মেইনটেনেন্স করে আসছি, এখানে টোটাল ডিটেইলস গুলো আপনি পাবেন। এই যে দেখেন, জেনারেলে অটোমেটিক ক্রনিকো নেটওয়ার্ক বা ইনফরমেশন গুলো চলে আসছে, যেটা হচ্ছে একটু আগে আমি দিয়ে আসছি। হ্যাঁ, তো আমরা চাইলেই যদি ওইখানে না দিতাম, স্কিপ করে চলে আসতাম, তাহলে এখানে সেটিং থেকে জেনারেলে এসে আমি ইনফরমেশন গুলো দিতে পারতাম। ঠিক আছে, এখন দেখি এখান থেকে ম্যানুয়ালি আর কি কি করা যায়, যেমন অ্যাড্রেস দেওয়া আছে, সিটি দেওয়া আছে, পোস্ট ডিট দেওয়া আছে, জেনারেল অপশন আছে। জেনারেল অপশনে কি আছে, সেলিং লোকেশন, অর্থাৎ আমি যে ই কমার্স প্রতিষ্ঠানটা তৈরি করলাম, এটা কি সেলিংটা আসলে কোথায় করব, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড করব? আচ্ছা, তো সেল টু অল কান্ট্রি, সেল টু অল কান্ট্রি এক্সপেক্টেড ফর, বা সেল টু স্পেসিফিক কান্ট্রি। আচ্ছা, সেল টু অল কান্ট্রি এক্সপেক্টেড, এটা একটা আছে, বা সেল টু স্পেসিফিক কান্ট্রি, সেল টু স্পেসিফিক কান্ট্রি দিয়ে আমি নির্দিষ্ট একটা কান্ট্রি দিতে পারি, বা আর কয়েকটা কান্ট্রি আমি দিতে পারি। যেমন ধরেন আমি শুধু বাংলাদেশে আপাতত রান করতে চাচ্ছি, আহ, আহ, তো এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা একটা মিনিট আসতেছে আমি। আচ্ছা, দেখা যাচ্ছে মনে স্ক্রিন। তো এখান থেকে সেল দ্য স্পেসিফিক কান্ট্রিজ হিসাবে হচ্ছে আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ, ওকে, মেবি এখানে বাংলাদেশ আসছে হয়তো, বা দেখি তো, এটা হাইড হয়ে আছে কেন। আচ্ছা, বাংলাদেশ চলে আসছে। তারপর হচ্ছে শিপিং লোকেশন, আমি এই শিপটা হচ্ছে সব জায়গায় নাও করতে পারি, তাই না? তো শিপিং লোকেশন গুলা কোত্থেকে দিতে আছি, যেমন শিপ অল কান্ট্রিজ ইউ সেল টু, বা শিপ অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। এখানে আছে ডিজেবল শিপিং এন্ড শিপিং ক্যালকুলেশন। আচ্ছা, এখান থেকে শিপ স্পেসিফিক কান্ট্রিজ অনলি। তো এখান থেকে যেহেতু বাংলাদেশ দেওয়া আছে, আমরা চাইলে এখানে বাংলাদেশই দিয়ে দিচ্ছি। তো তখন কি বিষয়টা হয় যে অন্য কান্ট্রি থেকে কোন একটা ভিজিটর আসলে, মানে আইপি বেস করে এটা ধরে নেয়, তখন দেখাচ্ছে যে আপনার নির্দিষ্ট কান্ট্রিতে আমরা সাপ্লাই দিচ্ছেন না বা শিপিং দিচ্ছে না। তো এই ধরনের ইয়ে দিবে আর কি। আচ্ছা, ডিফল্ট কাস্টমার লোকেশন সব বেস অ্যাড্রেস হিসেবে নিবে আর কি, উনি যে অ্যাড্রেস দিবে ওইটা অনুসারে নিবে আর কি। তারপর ইনিভল ট্যাক্স আছে, আমরা ইনিভল ট্যাক্স নিব কিনা, ট্যাক্স কাউন্ট করতে চাচ্ছে না আপাতত। ইনিভল কুপন, হ্যাঁ এটা কুপনটা অন রাখতে হবে, কারণ আমরা জানি অনেক সময় অনেক প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে কুপন ভিত্তিক। প্রোডাক্টটা অর্ডার করতে গেলে একটা কোড দিবে, কোড দেওয়ার পর হচ্ছে প্রোডাক্টটা কিনতে পারবে। তো এটা যদি অন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু সে কিনতে পারবে না, এরকম বিষয়টা। Sequently, এটা হচ্ছে when applying multiple coupons, apply the first coupon to the full price and the second coupon to the discounted price and so on. তাহলে এটা দেওয়া থাকলে, আচ্ছা এটা 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 স্পেসিফিক ভাবে কেউ জানেন এটা সম্পর্কে ক্যালকুলেট? হ্যাঁ, তার মানে এটা যদি, হ্যাঁ যদি আমি এটা অন রাখি তাহলে কি হবে, মেবি এটা যদি অন রাখি তাহলে হচ্ছে কুপন কোডটা একবার ইউজ করার পরেও পরবর্তীতে আবার ইউজ করতে পারবে, তাই তো বিষয়টা, মাল্টিবার ইউজ করতে পারবে। আর এটা যদি ওঠানো অবস্থায় থাকে তাহলে কুপন কোডটা শুধুমাত্র একবার ইউজ করতে পারবে, এই হচ্ছে বিষয়। তারপর আসি কারেন্সি, আমি যেহেতু বাংলাদেশের জন্য ওয়েবসাইট বানাচ্ছি তার মানে এখানে কারেন্সি বাংলাদেশি হবে। ক্লায়েন্টের জন্য যখন হবে, এটা কেন হয়েছে কারণ জানেন, কারণ আমি যখন সেট আপ করছিলাম তখন কিন্তু আমি বাংলাদেশ দিয়ে সেট আপ করছিলাম, বা এখানে এসে বাংলাদেশ দিচ্ছি, যার জন্য কারেন্সিটা অটোমেটিকলি টাকায় কনভার্ট হয়ে গেছে। বাট চাইলে আমরা কিন্তু এটা ম্যানুয়ালি অন্য কিছু দিতে পারবো। আচ্ছা, আপাতত টাকায় রাখছি এবং কারেন্সিটা শো করবো হচ্ছে লেফট সাইডে, এবং থাউজেন্ড সেপারেটরটা কমার হিসেবে দেখাবে। এই জিনিসগুলো বেসিক কিছু আর কি জিনিস। তো সেভ করে নিচ্ছি। তারপরে হচ্ছে ট্যাক্সটা আমরা নিচ্ছি না আপাতত, ট্যাক্স দিলে হচ্ছে ট্যাক্স কাউন্ট হবে আর কি, এই আর কি বিষয়টা। আচ্ছা, এটা একটু, এটা পরে পাবেন।
দেন আমরা যাচ্ছি হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, আপনি ট্যাক্স রাখতে যাচ্ছেন, তো আমি এখানে ট্যাক্স দিয়ে দিলাম। জান কোথায় ইনেবল ট্যাক্স, আচ্ছা এটা দিয়ে দিলাম, তার মানে ট্যাক্স কাউন্ট হবে। তাহলে আমরা পরবর্তীতে ট্যাক্স সিস্টেমেটিকটা আমরা পেয়ে যাব। ওকে, প্রোডাক্টে আসি। সব পেজ হিসাবে কোন পেজ থাকবে, এটা অনেক সময় ঝামেলা হয়। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট অর্ডার করতে গেলে বা কোন একটা পেজ পাওয়া যাচ্ছে না। মানে আমরা যতগুলা প্রোডাক্ট আপলোড করব, সব প্রোডাক্টের ইনফরমেশন আমরা পাবো হচ্ছে সব পেজে। তো সব পেজ হিসেবে কোন পেজ দেখাবো, সবই থাকবে আর কি, এটা আর কি। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিটিং। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই জায়গাটা অনেকেই বুঝে না। অনেকের সময় দেখা যায় যে ম্যানুয়ালি কাজ করুক অথবা ডেমো ইনপুট ভাবেই কাজ করুক। আজিজ ভাই কিছু বলবেন? নয়েজ আসতেছে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আমি কিনতে গেলাম, একটু কার্ডে ক্লিক করতেছি কিন্তু প্রোডাক্টটা একটু কার্ডে যাচ্ছে না। মানে অর্ডার, আমি ধরুন প্রোডাক্ট একটি কিনবো আর কিনবো না, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে এটা আমি অর্ডার করে কোনো অপশন পাচ্ছি না। তো সাধারণত কি হয়, অ্যাড টু কার্ডে ক্লিক করার সাথে সাথে তখন চলে যায় হচ্ছে প্রোডাক্টটা চেক আউট অপশনে। আপনি প্রোডাক্ট চেক আউট অপশনে গেলে তারপর হচ্ছে আপনি কিভাবে টাকাটা দিবেন, কিভাবে কি করবেন, এই ইনফরমেশনগুলো অটোমেটিকলি চলে আসে আর কি। তখন হচ্ছে আপনি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টে অর্ডার করতে পারবেন। তো এই বিষয়টা আর কি। তো অনেক সময় এই অপশনটা চাই কিন্তু হয় না, এটার জন্য হচ্ছে এই প্রবলেমটা। তো এটা টিক চিহ্ন থাকতে হবে, তখন যখনই কেউ অ্যাড টু কার্টে ক্লিক করবে সাথে সাথে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এই হচ্ছে বিষয়টা। প্লেস হোল্ডার ইমেজ এখানে 7 দেওয়া আছে, এটা কি? দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট আইডি অর ইমেজ ইউআরএল ইউজ টু প্লেস হোল্ডার ইমেজ এন্ড দ্য প্রোডাক্ট ক্যাটালগস প্রোডাক্ট উইথ ইমেজ উইল ইউজ দিস। এটা আমি একটু কনফিউশন আছে, এটা বুঝতে পারছি না। এটা সম্পর্কে কেউ জানে প্লেস হোল্ডার ইমেজ? আচ্ছা আচ্ছা, তো নাম্বার শো করে লাভ কি? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা একটা আইডি মূলত। ইয়েস, হতে পারে প্লেস হোল্ডার ইমেজেস, প্লেস হোল্ডার ইমেজেস। আচ্ছা আমি একটু গুগলে সার্চ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার হঠাৎ করে কেন জন্য আমার এটা মাথায় আসতেছে না, হুট করে আবার মাঝে মধ্যে এরকম হয়, তো এই জন্য। হোয়াট ইজ প্লেস হোল্ডার ইমেজ ইন WooCommerce, একটু দেখে নেই। When the feature image has not yet been set a product, WooCommerce defaults to a placeholder images. The default placeholder image from WooCommerce is a simple gray box that can look out of the place on site to have designed the branding setup. এখানে দেখাচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে মেবি। আচ্ছা, হাউ টু রিপ্লেস ডিফল্ট প্রোডাক্ট। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি একটু ডিটেলস একটু ঘাইটে দেখবো না, এটা নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না। যাক, তারপর আছে উইথ ইন ইউনিট, কেজি, সিএম, এই অপশনগুলো রাখছি আর কি। কিন্তু এই যেহেতু অধিকাংশ ক্ষেত্রে তো কি হয় সেন্টিমিটার আর কেজি হিসাবগুলো এই হিসেবে কাজ করতে না, বাট এখানে চাইলেও আপনি অন্যগুলো কনভার্ট সিস্টেমিং আছে। বাট প্রোডাক্ট যখন আপলোড করবেন তখন প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে গিয়ে, ডিটেলস লিখতে গিয়ে আমাদের এই জিনিসগুলো লাগতে পারে। কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে সেন্টিমিটার বেস আমি রিপ্রেজেন্ট করব, কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে কেজি বেস রিপ্রেজেন্ট করবো আর কি। ইনেবল রিভিউ, প্রোডাক্টটা কেনার পর রিভিউ দিতে পারবে কি দিবে না, অনেক কাস্টমার চায় যে এগুলো করতে পারবে না এরকম চায়, তো চাইলে তো এই আর কি। রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার, এটা দিয়ে দেওয়া অবশ্যই দরকার। কারণ হচ্ছে অন্য কেউ আসে রিভিউ কেন দিবে, আমার এখানে আগে অ্যাকাউন্ট করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে, দেন হচ্ছে সে ইয়ে করতে পারবে আর কি। তবে এখানে একটা ভেরিফাইড ওনার, একটা কাস্টমার রিভিউ, ইনেবল প্রোডাক্ট রিভিউ, ইনেবল ভেরিফাইড ওনার লেভেল ওর কাস্টমার রিভিউ, এটা লাগবে না কারণ এখানে অলরেডি রিভিউ ওনার এটা আছে, না দিলেও চলবে।
প্রোডাক্ট রেটিং ইনেবল স্টার রেটিং অন রিভিউ স্টার্ট, আচ্ছা এই জিনিসগুলো আছে লাগবেই। সেভ চেঞ্জ, তেমন মনে হয় না এখানে কোনো কিছু আমরা পরিবর্তন করছি। আচ্ছা, তো নেক্সট আছে ট্যাক্স। ট্যাক্সের বিষয়টা চলে আসলো আমাদের। ওকে, prices enter with tax. আচ্ছা, yes I want to enter prices including of tax. No I will enter pricing exclusive of tax. আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, মানে সিস্টেমটা হচ্ছে যতটুকু একটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমি ট্যাক্স কালেক্ট করব। যেমন অনেক বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, রিচম্যান, ইজি বা এরকম যে ব্র্যান্ডগুলো, তাদের থেকে প্রোডাক্ট কিনতে গেলে দেখা যাচ্ছে ট্যাক্স দিয়ে কিনতে হয়, সরকার ট্যাক্স দিয়ে প্রোডাক্ট কিনতে হয়। আবার অনেক ক্ষেত্রে বিজনেসম্যানরা অনেকে আছে যে আপনাকে ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ধরে আমরা প্রোডাক্টের প্রাইস করছি। তো একইভাবে আমার ই কমার্স প্রতিষ্ঠানে সিস্টেমটা একটা আসলে কি, এটা তো আসলে সে কাউন্টিং করছে। এখন আমি যদি দিয়ে দিই যে না ট্যাক্সটা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করবো, তখন প্রোডাক্ট করতে গিয়ে তখন কাস্টমার কাছ থেকে সে নিয়ে নিবে কত পার্সেন্ট ট্যাক্স বা এই বিষয়গুলো। তো এখানে যে শিপিং অ্যাড্রেস, এখানে কি আছে, আমি এখানে দিয়ে রাখছি নো আই উইল ইন্টার প্রাইসেস এক্সিকিউশন অফ ট্যাক্স। আই উইল ইন্টার কত নো আই উইল ইন্টার এক্সক্লুসিভ অফ ট্যাক্স, একটা ইয়েস আই উইল ইন্টার প্রাইস। এটা মনে হচ্ছে আমি মানে দিয়ে রাখছি, প্রাইসের মধ্যে দিয়ে রাখছি, এটা হচ্ছে দেই নাই, একই সিস্টেমটা। তারপর এখানে কি আছে, ক্যালকুলেট ট্যাক্স বেস অন কাস্টমার শিপিং অ্যাড্রেস, কাস্টমার বিলিং অ্যাড্রেস, শপ বেস অ্যাড্রেস। শিপিং বেস অ্যাড্রেস অনুসারে এটা ক্রিয়েট হবে, ক্যালকুলেট হবে। তারপর শিপিং ট্যাক্স ক্লাস, কি ধরনের ক্লাস হবে, শিপিং ট্যাক্স ক্লাস বেস অন কার্ড আইটেম স্ট্যান্ডার্ড, আচ্ছা কার্ড আইটেম হিসেবে থাক। তারপর হচ্ছে রাউন্ডিং, রাউন্ডিং ট্যাক্স সাব টোটাল লেভেল ইনস্টেড অফ রাউন্ডিং পার লাইন, প্রতি লাইনে অনুসারে এটা শো করবে, এরকমটা কিছু হবে আর কি। এডিশনাল ট্যাক্স ক্লাসেস আছে এখানে, ডিসপ্লে প্রাইস ইন শিপিং এক্সক্লুডিং ট্যাক্স ইনক্লুডিং ট্যাক্স, ডিসপ্লে প্রাইসিং প্রাইস, প্রাইসটা শো করবে কি এক্সক্লুডিং না ইনক্লুডিং, ইনক্লুডিং ট্যাক্স হিসেবে শো করবে ধরি। তারপর হচ্ছে ডিসপ্লে প্রাইস ডিউরিং দ্য চার্ট এন্ড চেক আউট, ডিসপ্লে প্রাইসিং প্রাইসটা আসলে শো করবে কিনা কার্ড চেক আউটে, এক্সক্লুডিং, এক্সক্লুডিং তো মানে বাদ দিয়ে, তাই না, আমি ইনক্লুডিং দিয়ে ধরলাম সবাই যেহেতু হচ্ছে। প্রাইস ডিসপ্লে এনে দেওয়া আছে, এটা ডিসপ্লে ট্যাক্স টোটালি ক্লিয়ার আছে, এটা মিনস ইজ অ্যাজ এ সিঙ্গেল টোটাল। দুইটা সিস্টেম আছে আর কি, যে সিঙ্গেল টোটাল এখানে কিছু দিচ্ছে না, আমি চাচ্ছিলাম যে এখানে কত পার্সেন্টেজটা দিয়ে দেওয়া যায় কিনা। তাহলে হচ্ছে প্রোডাক্টটা আপলোড করতে হয়তো বা কোনো একটা অপশন দিতে পারে যেখানে হচ্ছে আমরা ট্যাক্সের বিষয়গুলো কাউন্ট হবে, নাহলে কত করে কাউন্ট হবে এই জিনিসটা তো এখানে দেওয়া দরকার। কোথায় একটু দেখান তো, ওই যে এখানে নাকি স্ট্যান্ডার্ড রেট, হ্যাঁ 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 দেখি তো, এখানে কান্ট্রি কোড, স্টেট কোড, এটাতে তো না আছে, সিটি ট্যাক্স নেম রেট, এই যে এখান থেকে দেওয়া যাবে যতটুকু বুঝতে পারছি। ইনসার্ট রো, কেউ বানাইছেন এগুলা, কান্ট্রি কোড এখানেই তো দেয় তাই না, এখানেই তো দেওয়া হয় তাই না। কান্ট্রি কোড কি কত বাংলাদেশের, বিডি, কে জানি কি বলতেছে। আচ্ছা না, কি কিসে ক্লিক করে যেন অটোমেটিক চলে আসলে বলতেছে কে, 3300 স্ট্রিট কোড একটা আছে, স্টেট কোডটা আমার জানা নাই, যাই হোক দিচ্ছি এখানে। সিটি হচ্ছে হবিগঞ্জ, রেটটা কতটুকু করে চাচ্ছি, এজ এ ধরেন 5% দিয়ে দিলাম। ট্যাক্স নেম কি জানি, বাংলাদেশের ক্ষেত্রে জানি না যে কি হয়, বিডি ট্যাক্স হয় নাকি, ভ্যাট ভ্যাট, ইয়েস 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 ভ্যাট। প্রায়োরিটি 1, priority means ki the choose a priority for this tax rate, only one matching rate per priority will be used to define the multiple tax rate, a single area need to specify different priority per rate, আচ্ছা per rate অনুসারে এটাই থাক। কম্পাউন্ড শিপিং এর ক্ষেত্রে আর কি কম্পাউন্ডটা কি আছে এখানে, shows whether or not is in the compound rate, rate applied to of the other tax, আচ্ছা এটা শিপিংটাই থাক, শিপিং মোডে আমরা রাখছি। দেন হচ্ছে সেভ চেঞ্জ, ওকে। তাহলে এখানে দুইটা শেষ হলো, তিনটা শেষ হয়েছে তাই তো, যাচ্ছে হচ্ছে শিপিং এ। আচ্ছা শিপিং মোডে কি কি আছে একটু খেয়াল করি। শিপিংটা হচ্ছে আমরা কোথায় কোথায় রাখবো, বা আরো কিছু কিছু জিনিস থাকে,
যেমন হচ্ছে শিপিং এ এরকম হয় অনেক সময় যে ঢাকার ভিতরে 50 টাকা বা ঢাকার ভিতরে ফ্রি, আউটসাইড অফ ঢাকা হচ্ছে আবার প্রাইস ধরে এক একজন এক এক রকম ভাবে। তো আমরা ধরেন দুইটা মেথড ইউজ করছি এজ এ হবিগঞ্জ। আমি যেহেতু হবিগঞ্জ করে সেট আপ করছি, তাহলে আমি ধরলাম যে ইনসাইড অফ হবিগঞ্জ ফ্রি, আউটসাইড অফ হবিগঞ্জ টাকা লাগবে এরকম একটা। এটা শিপিং জোন। ওকে, জোন নেম ধরে লিখলাম যে ইনসাইড অফ হবিগঞ্জ। ওকে, রিজনটা এখান থেকে তো দিতেই হবে, হবিগঞ্জ বাংলাদেশ। তারপর হচ্ছে শিপিং মেথড। আচ্ছা, এটা শিপিং মেথডটা আমরা অ্যাড করতে পারবো। ফ্ল্যাট রেট ফ্রি শিপিং, ধরেন হবিগঞ্জে তো ফ্রি দিতে আছে, এর জন্য হচ্ছে এটা দিলাম। ওকে, এয়ার শিপিং মেথড। আচ্ছা, একটা ফ্রি শিপিং মেথড তো অ্যাড হয়েছে। আচ্ছা, এটা শিপিং অপশনে কি আর কিছু কিছু আছে? শিপিং ক্লাসে এগুলো ভাগ করা যায় নরমালি। ক্যালকুলেট, ইনেবল দ্য শিপিং ক্যালকুলেট আছে, ওইদিকে আর না যাচ্ছি। ডিফল্ট মক এটা নরমালি থাক। অনেকগুলো ভাগ থাকে আসলে, ই কমার্সে অনেক ফাংশনালিটি আছে। আচ্ছা, একটা হইছে, এটা হচ্ছে ইনসাইড অফ হবিগঞ্জ। আমি আরেকটা শিপিং জোন বানানোর চেষ্টা করছি। এটা দিলাম হচ্ছে আউটসাইড অফ হবিগঞ্জ। সব জায়গাগুলো দিয়ে দিচ্ছি, কাভার করছি। ঢাকা, বাংলাদেশ, কুমিল্লা, তারপরে আর কি আছে, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কি লিখে, LA নাকি LASK নাকি? স্পেলিংটা একটু বলেন তো। LAXI আসছে না কেন? এই যে আসছে, LAKSS, লক্ষ্মীপুর। আর কেউ আছেন? চাঁদপুর। আচ্ছা থাক, এই তিনটে দিয়ে দেখাচ্ছে আপাতত। কক্সবাজার, চাঁদপুর নাই তো এখানে। আচ্ছা, কক্সবাজার দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো। সো হুম 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 এবার দিতে হবে। একটু শিপিং এখানে ফ্ল্যাট রেট থেকে আমরা এটা ফ্ল্যাট রেট দিচ্ছি, কারণ একটা প্রাইস ধরে দিব আর কি। ওকে, ফ্ল্যাট রেট। এন্ড ফ্ল্যাট রেটটা কত হবে? এখান থেকে কস্ট ধরে নিলাম হচ্ছে 100 টাকা বা 150 টাকা বর্তমান রেট চলছে সব জায়গায়। ট্যাক্সেবল অর নন, ধরেন এটা ট্যাক্সেবলই দিয়ে দিলাম। ওকে, সেভ। ওকে, তাহলে সেট আপ হয়ে গেছে, আর তো করতে হবে না। তাহলে এখানে দুইটা হয়েছে, ইনসাইড অফ হবিগঞ্জ, আউটসাইড অফ হবিগঞ্জ। যাই হোক, তারপর আসি পেমেন্ট। পেমেন্ট সেটআপ। পেমেন্ট সেটআপে এখানে কি কি সেটআপ করা যায়? তো পেপ্যালের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা না আসলে, এখানে কিছু সিস্টেমেটিক আছে। এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লগ ইন করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখলাম হচ্ছে লগ ইন করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে ডাজ নট সাপোর্ট, যেহেতু আমি বিডি দিয়ে দিছি এর জন্য সাপোর্ট করছে না। আমি তো জাস্ট মুখে বলে দিচ্ছি। পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে দুইটা হ্যাঁ, এপিআই কি ইউজ করতে হবে এই জিনিসগুলা বা হ্যাঁ হবে হবে সবকিছু হবে। আমি জাস্ট বলে দিই একটা একটা করে। পেপাল থাকলে হচ্ছে এখন রিসেন্টলি যে আপডেটটা আসছে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাকে কাজ করতে হবে, এই একটা বিষয়। মানে হচ্ছে লগ ইন করবে হচ্ছে পেপালে আর কি, লগ ইন করবেন এই একটা সিস্টেম। আর অধিকাংশ নর্মাল মুডটা যেটা থাকে সেটা হচ্ছে এপিআই কি বা বেসিক কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লায়েন্টকে যেগুলো চাবে ক্লায়েন্টকে আপনি বলে দিবেন। সেই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, আপনি সেট আপ করে দিবেন, এই আর কি, আর কিছু না। এটা আর কি। তারপর যদি এপিআই কে না বের করতে পারেন, কারণ আমি পেপারটা এখান থেকে দেখাবো না, আমার এটা হচ্ছে বিজনেস পেপাল, তাও এটা বিপিএস দিয়ে চালানো লাগে। নর্মাল দিয়ে হচ্ছে আইপি ব্লক টক খেয়ে 12টা বাজতে পারে আর কি। আচ্ছা, তো আমি আপাতত চেক অ্যান্ড ডেলিভারি রাখছি। অনেকে হচ্ছে যেমন বাংলাদেশের কথা চিন্তা করলে হচ্ছে আমরা অনেক সময় ইএ সিস্টেম রাখি, যেটা বলে বিকাশ বা অন্যান্য বিষয়গুলো থাকতে পারে। তো বিকাশটা হচ্ছে সাধারণত এইভাবে আসবে না, এটার জন্য হচ্ছে আপনাকে একটা আলাদা প্লাগইন ইউজ করতে হবে। তো
প্লাগইন ইনস্টল করার জন্য হচ্ছে ইনস্টল প্লাগইনে যাচ্ছি। আসলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বোরিং, আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এই পার্টগুলো বোরিং, কিন্তু আসলে এটা তো হচ্ছে মেন হচ্ছে গুড়া থেকে যেটা বলে আর কি। তো মেন অংশটাই যদি বাদ দিয়ে আপনি মেন কাজটা করে ফেলি তখন হচ্ছে দেখা যাবে যে আসল কাজই হয় না আর কি। তো সেট আপের বিষয়গুলো তো এগুলো লাগবে, এবং এটা আসলে ঝামেলাদায়ক বিষয়। কষ্ট করে হলো এই জিনিসগুলো একটু আপনাকে ঘেটে ঘেটে দেখতে হবে। আচ্ছা, আমি কি চাচ্ছি বিকাশ প্লাগইনটা অ্যাড করতে। হ্যাঁ 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 ভাই বলেন, আবার বলেন। মানে বিষয়টা হচ্ছে অর্ডার দিছে তাই তো, প্রোডাক্টটা হচ্ছে অর্ডার দিছে। আচ্ছা, প্রোডাক্ট অর্ডার করলে হুম 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 বিষয়টা হচ্ছে বিকাশে পেমেন্ট যদি পাঠায় থাকে, দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে নর্মাল এখানে ম্যানুয়াল মোডে, আর একটা হচ্ছে হুম 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 ওইগুলোর ক্ষেত্রে আপনার ইমেলে ইমেল চলে আসে, ইমেলে ইমেল চলে আসে। আমি একটু ক্লিয়ার করি বিষয়টা শুভ ভাই, একটু আমার কথাটা শুনেন। এখানে সিস্টেমেটিক আছে, একটা হচ্ছে এসএসএল কমার্স একটা সিস্টেম আছে। এসএস কমার্স সিস্টেমে যদি করেন আপনাকে কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে তাদের এই এসএস কমার্সটা হচ্ছে আপনার এখানে সেট আপ করতে হবে, সেট আপটা হচ্ছে তারাই করে দেয়। আর যদি শর্টকাট সিস্টেম আছে অথবা তাদের কোনো একটা প্লাগইন থাকবে, প্লাগইনটা হচ্ছে সেট আপ করলে অটোমেটিক হয়ে যাবে, বা এপিআই থ্রুতে তারা হচ্ছে কানেক্ট করে দেবে, এটা দায়িত্ব হচ্ছে তাদের। হ্যাঁ, সাপোর্ট হচ্ছে তারাই দিবে। আর এই এসএসএল কমার্সটা হচ্ছে দুই ধরনের সিস্টেমই থাকে, একটা হচ্ছে ফ্রি, ফ্রি যারা দিচ্ছে তারা হচ্ছে পার ট্রানজেকশনে আপনাকে টাকা কাটবে, হয়তো 10% করে পার ট্রানজেকশনে কাটবে। আর আরেকটা হচ্ছে পেড সিস্টেম, আপনাকে হয়তো 10,000 বা 15,000 টাকা এককালীন একটা পেমেন্ট দিতে হবে ওনাদের, দেন হচ্ছে আপনাকে এসএসএল কমার্সটা প্রোভাইড করবে। প্রোভাইড করার পর দেন হচ্ছে আপনি সেট আপ করবেন। তারপরেও অনেক ক্ষেত্রে হচ্ছে চার্জ কাটে, খুব কম 1% 2% করে অনেক সময় আবার চার্জ কাটে। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, এসএসএল কমার্সটা ইউজ যদি করেন এখানে সুবিধাটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে হচ্ছে সবকিছু আপনার, যেমন হচ্ছে আমি বিকাশের জন্য আলাদা অ্যাকাউন্ট, নগদের জন্য আলাদা অ্যাকাউন্ট, এতগুলো অ্যাকাউন্ট আমার মেনটেনেন্স করতে হবে, আলাদা আলাদা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা, সোনালী ব্যাংক থেকে শুরু করে সবগুলো হচ্ছে যেগুলো অনলাইন সিস্টেম চালু আছে আর কি, সহজ কথা। তো এতগুলো অ্যাকাউন্ট খুলে এগুলা তো একটা ঝামেলা না। তো এসএসএল কমার্স করলে যে সুবিধাটা হয়, এসএসএল কমার্সে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এদের এখানে অ্যাকাউন্ট খুলবেন, ওনারাই সকল সিস্টেমেটিক করে দিছে। কেউ বিকাশে পেমেন্ট করুক ওইটা হচ্ছে ওই অ্যাকাউন্টে, তাদের অ্যাকাউন্টে জমা হবে, সবকিছু তাদের অ্যাকাউন্টে জমা হবে। মাস শেষে একটা নির্দিষ্ট সময় পরে যত টাকা আসছে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ব্যাংকে ইনফরমেশনের থ্রুতে হোক বা যে কোনো যেভাবে হোক আপনাকে টাকাগুলো বুঝাই দেবে। এটা সুবিধাটা হচ্ছে কি, পেমেন্টগত সিকিউরিটি বিষয়গুলো তারা মেনটেনেন্স করতেছে, এতগুলো অ্যাকাউন্ট আপনাকে মেনটেনেন্সের কস্ট বহন করতে হচ্ছে না। এই আর কি, বিষয়টা হচ্ছে তারাই টোটাল জিনিসটা বহন করতেছে। আর এসএস কমার ইউজ করলে পেমেন্ট গেটওয়ে টোটাল গুলো হচ্ছে অটোমেটিক। যেমন হচ্ছে কোন একটা প্রোডাক্ট আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, পেমেন্টটা দেওয়ার পর যখন পেমেন্টটা ওকে হয়ে যাবে ডাইরেক্ট হচ্ছে কাস্টমারকে ডাউনলোড করার অপশনটা দিয়ে দেবে, এটা হচ্ছে পেমেন্টটা যদি ডাইরেক্ট চলে আসে। আর আমরা যে সিস্টেমটা করছি এটা হচ্ছে উইদাউট এসএসএল কমার্স, এটা হচ্ছে ম্যানুয়াল মোড। প্রোডাক্টটা হচ্ছে আপনার এখানে অর্ডার আসবে, প্রোডাক্টটা যখন অর্ডার আসবে আপনি এই যে এখান থেকে প্রোডাক্ট থেকে এই যে অর্ডার অপশন পাবেন, এই যে অর্ডার, হ্যাঁ প্রোডাক্ট থেকে ই কমার্সে যে অর্ডার অপশন আছে, অর্ডারস এখানে দেখাবে একটা অর্ডার, আপনি যাবেন গিয়ে এখানে দেখা থাকবে যে পেমেন্ট সে করছে কি কি সিস্টেম করছে, লোকাল হলে লোকাল, যদি বিকাশে থাকে তাহলে বিকাশ। তখন বিকাশ আপনি অর্ডারের ডিটেলসে যাওয়ার পর এখানে দেখাবে উনি পেমেন্ট করছে বিকাশে কোন নাম্বার থেকে, তার হচ্ছে নাম্বারটা কত, বিকাশ পাঠানোর পর যে একটা ট্রানজেকশন নাম্বার আসে ওই ট্রানজেকশন নাম্বারটা রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হবে। তখন আপনি স্টেটমেন্টে ঢুকবেন আপনার, গিয়ে গিয়ে দেখবেন যে আপনার এখানে টাকাটা আসছে কিনা। অথবা যদি আপনি পেমেন্টে পেমেন্ট করে পেপালে আপনার একটা ইমেল চলে আসে যে এমক প্রোডাক্ট অর্ডার করছে, এত ডলার অর্ডার করছে, তারপরেও কনফার্ম হওয়ার জন্য আপনি পেপালে হচ্ছে স্টেটমেন্টে যাবেন, স্টেটমেন্টে দেখতে পারবেন যে আগে কত টাকা ছিল এখন কত টাকা ছিল বা কখন লাস্ট পেমেন্টটা আসছে, এই বিষয়গুলো এইভাবে হচ্ছে অর্ডারগুলো করতে হয়। তো অধিকাংশ ক্ষেত্রে তো অনেকে ম্যানুয়ালি করে, আর অনেকে হচ্ছে
একটু ব্যবসা প্রতিষ্ঠান একটু রিচ হয়ে গেলে তখন হচ্ছে আপনার ওই এসএসএল কমার্স গুলো তারা নিয়ে নেয়। এখন আমাকে বলেন যে শুভ ভাই আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ম্যানুয়ালি আমরা বেশি অংশ করছি, এসএসএল কমার্স করে দিতে হয় নাই সাধারণত, আমার আমার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো লাগে নাই। বুঝতে পারছেন বিষয়টা? অধিকাংশ সবাই পেপাল সেটআপটি করে, আর একটা আছে স্ট্রাইপ, একটা আছে ওইটাও করে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো প্লাগইন আছে আলাদা, যেমন বিকাশে এখন প্লাগইন ইনস্টল করবো না ঠিক কিভাবে স্ট্রাইপেরও এরকম প্লাগইন আছে। তবে কিছুদিন আগেও, 1-2 বছর আগেও আপনার ওই ই কমার্সের সাথে স্ট্রাইপ এগুলা অটোমেটিক্যালি চলে আসতো, হয়তো তাদের সাথে হয়তো কোনো কন্ট্রাক্ট বা কোনো একটা সমস্যা হয়েছে, এখন আর এগুলা দিচ্ছে না, শুধু পেপালটাই তারা রাখছে আর কি। বুঝতে পারছেন? তার মানে ই কমার্সের সাথে আপাতত পেপালটা ইন্টিগ্রেট করে দিছে, বাট আগে স্ট্রাইপটা ছিল, স্ট্রাইপটা এখন নাই বর্তমানে ই কমার্সের সাথে, এটা হচ্ছে আলাদাভাবে প্লাগইনটি ইনস্টল করে নিতে হয়। আচ্ছা, তো আহ, আমরা কি করতে যাচ্ছিলাম যে এখানে পেমেন্ট সিস্টেম হচ্ছে ব্যাংক ট্রান্সফার সিস্টেম, সরি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রাখছি আমরা। তার পাশাপাশি আমরা আরেকটা সিস্টেম করতে আছি, সেটা হচ্ছে বিকাশ। তো আমরা বিকাশ প্লাগইনটা ইনস্টল করে নিছি মনে হয় নাকি? কথা বলতে বলতে আমি হারাই গেছি আর কি, আসলে আমি খেয়াল করি নাই। বিকাশ পেমেন্টটা কি ইনস্টল করছি আমরা? আচ্ছা, তো আমরা যাচ্ছি এখানে। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে অত চলে আসবে যদি সেটআপটা হয়ে থাকে। আহ, এই যে বিকাশ, ওইটার সাথে বিকাশ রকেট নগদ তিনটেই চলে আসছে আর কি। তো আমার এখানে ম্যানেজে যেতে হবে, ম্যানেজে গিয়ে ডিটেলসটা দিতে হবে, কারণ ডিটেলস না দিলে সে যখন আমাকে পেমেন্ট করতে যাবে তখন জিনিসগুলো দেখাবে আর কি। ইনেবল, প্রথমে অন হোল্ড সিস্টেমে থাকবে, প্লিজ কমপ্লিট দ্য বিকাশ পেমেন্ট এট ফার্স্ট, দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, এরকম লেখাগুলো আসবে। বিকাশ নাম্বার কোন নাম্বারে করবে, সাপোজ ধরেন এই নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, এজেন্ট না পার্সোনাল, এই জিনিসগুলো হচ্ছে দিয়ে দিতে হবে। আমি আপাতত ধরেন পার্সোনাল, এবং বিকাশ চার্জ কি ওনার কাছ থেকে নিব কিনা। হ্যাঁ, এই চার্জটা যদি এটা দিয়ে দিই, তো এই নেট প্রাইসের সাথে এই বিকাশের চার্জটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি মনে হয় না কাস্টমার কাছ থেকে আর খরচ করাবো না, তাহলে নিলেন না আর কি বিষয়টা, আর ইনস্ট্রাকশন বিষয়গুলো এখানে দিয়ে দিলেন। নাম্বারটা কপি করছি, সেভ চেঞ্জ। তার মানে এইভাবে হচ্ছে বাকি জিনিসগুলো আমাকে দিতে হবে। বিকাশেরটা যদি শেষ হয়, আবার পেমেন্ট সিস্টেমে যাই। আচ্ছা, তো একই প্রসেসে হচ্ছে রকেট বা নগদ। আপাতত ধরেন এগুলো আমি অফ করে দিচ্ছি, আবার সেটআপ করতে একটু ঝামেলা, ও যেভাবে বলছি এইভাবেই সেটআপ করতে হবে। ঠিক আছে, তো টোটালটা সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তাহলে আপাতত দুইটা সিস্টেম আমরা রাখছি, একটা হচ্ছে বিকাশ, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ওকে, দেন হচ্ছে স্ট্রাইপটা যদি করতে চান, এরকম আপনার স্ট্রাইপ আলাদা প্লাগইন আছে, প্লাগইনটা ইনস্টল করলে আপনি পেয়ে যাবেন। অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, গেস্ট চেকআউট, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এটা যদি দিয়ে রাখেন তাহলে কি হচ্ছে, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার, মানে কোনো ধরনের অ্যাকাউন্ট না করেই সে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। তো এইভাবে করলে অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়টা হয়, অনেক সময় ফেক অর্ডার চলে আসে। তো এটা যদি দিয়ে রাখি, অ্যালাউ কাস্টমার টু লগ ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, এটা যদি দিয়ে রাখি তাহলে কি করতে হবে, লগ ইন করতে হবে, দেন হচ্ছে এক্সিস্ট অ্যাকাউন্ট ডিউরিং, তারপর চেকআউট করতে হবে, এরকম বিষয়টা আর কি। ঠিক আছে, তো একটা যে কোনো একটা দিয়ে রাখতে পারেন চাইলে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং টু চেকআউট। হ্যাঁ, চেকআউট করার আগে কাস্টমারকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আচ্ছা, কি জানি করছিলাম এখানে, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং টু চেকআউট, কি জানি করছিলাম মাঝখানে, ডাক দিছে আমার খবর হয়ে গেছে। আচ্ছা, কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং টু চেকআউট, মানে চেকআউট করা ছাড়াই কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং টু চেক, মানে চেকআউট করার আগে হচ্ছে করতে পারবে অ্যাকাউন্টটাকে। তারপর হচ্ছে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মানে অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের অপশনও থাকতে পারবে। তারপর when create an account automatically generate account username and customer base and there is name and show name email. When creating an email automatically generate account password automatically generate password, এটা উঠাই দিতে পারি।
বাট এই দুইগুলো হচ্ছে রাখা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে অ্যাকাউন্ট ইরেজ ইকুয়াল রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম দ্য অর্ডার অন রিকোয়েস্ট। আচ্ছা, রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোড অন রিকোয়েস্ট, অ্যাক্সেস টু ডাউনলোড রিকোয়েস্ট, আমরা তো ডাউনলোডের কাজ করছি না, ওয়েবসাইট বানাচ্ছি না, তো এগুলো না দিলেও হচ্ছে। পার্সোনাল ডাটা রিমুভাল, রিমুভ ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অর্ডার, পার্সোনাল ডাটা অন রিমুভ, পার্সোনাল ডাটা হচ্ছে তাদের এই বিষয়গুলো আর কি। পার্সোনাল ডাটা আমার এখানে ডাটা থাকলে সুবিধা দিত, খারাপ কি। ডিলিটিং ইনক্রিজিং অ্যাকাউন্ট এনে ফেল অর্ডার এনে ডেজ কমপ্লিট। আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি, তো এগুলো দিয়ে রাখলাম। এবং যেহেতু এখানে অ্যাকাউন্ট খোলার অপশন যেহেতু আছে, আর একটা বিষয় থাকে, যেহেতু আমি ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, আমার ওয়ার্ডপ্রেসের কিন্তু একটা মেন ইয়ে থাকে সেটিং থেকে মেবি রিডিং হতে পারে। এখানে একটা অপশন আছে যে কেউ আমার এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা, এটা তো একটা আছে। ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট, এটা দিয়ে রাখলে হচ্ছে আমার সাইটটা ইন্ডেক্স হবে না, ঠিক আছে, কারণ আমি তো সাইট মাত্র বানাচ্ছি। এখন এটা যদি ইন্ডেক্স করে নেয় গুগল, তো আমার সম্পর্কে একটা খারাপ আইডিয়া নেবে। যাই হোক, রিডিং একটু চেক করি, এটাও না। জার্নালটা একটু চেক করি, জার্নাল, এই যে এখানে একটা অপশন আছে মেম্বারশিপ এনি ওয়ান ক্যান রেজিস্টার, এটা যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে কেউ মানে অ্যাকাউন্টে খুলতে পারবে না, তো এটা অবশ্যই দিতে হবে। এটা দিয়ে রেখে দেন হচ্ছে বাকি যা যা ফাংশনালিটি আছে এই জিনিসগুলো আছে আমরা মেইনটেনেন্স করলাম। দ্যাটস হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, অ্যালাউ কাস্টমার টু প্লেস অ্যান অর্ডার উইদাউট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ছাড়া আমার এখানে প্রোডাক্ট অর্ডার করতে পারবে, এরকম সিস্টেম আমি রাখতে যাচ্ছি, এই জন্য এটা উঠাই দিয়েছি। অ্যালাউ কাস্টমার টু লগ ইন ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেক আউট, এই জিনিসগুলো হচ্ছে দিয়ে রাখলাম আপাতত, মানে এই পার্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে একটু সেভ করে দিই আপাতত। আচ্ছা, দেন আসি ইমেলসের এইখান থেকে। এটা আসলে ইমেল আর কি, প্রত্যেকটা ইমেল সেট আপ করা, কেউ যদি নতুন অর্ডার করে তাহলে কি ইমেল পাঠাবে, ইমেলটা কে পাঠাচ্ছে, এই ইমেল অ্যাড্রেস থেকে ইমেলগুলো যাবে। হ্যাঁ, একইভাবে হচ্ছে মানে সরি, বিষয়টা হচ্ছে এই অর্ডারগুলো যাবে কার কাছে, ইমেলের কাছে। কোনো প্রোডাক্ট যদি অর্ডার হয় এই নোটিফিকেশনটি অ্যাডমিনের কাছে যাবে, কোনো একটা প্রোডাক্ট যদি ক্যান্সেল হয় সেটাও অ্যাডমিনের কাছে, এই ইনফরমেশনগুলো হচ্ছে যাবে আর কি। হ্যাঁ, আর কাস্টমার কাছে যে ইনফরমেশনগুলো যাবে হচ্ছে এই জিনিসগুলো এখানে লিখে আছে সুন্দর করে, যে দেখলে বুঝতে পারবে। এখন কি ইনফরমেশন যাবে, কি ইমেল যাবে, এই টোটাল জিনিসগুলো হচ্ছে ম্যানেজার যাওয়ার পর সুন্দর করে হচ্ছে ডিটেলসগুলো লেখা থাকে। এখন আপনার ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ইমেলগুলো এই হলে এই হবে, তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ইমেল ট্যাব হচ্ছে দি এডিশনাল কন্টেন্ট উই লুক ফরওয়ার্ডিং ফুলফিল টু দ্য অর্ডার সান, এই যে এখানে শুধু ইমেলটা কি ইমেল যাবে এই জিনিসগুলো হচ্ছে আর কি। এগুলো সেট আপ করা আছে, প্রি সেট আপ, চাইলে হচ্ছে যেগুলো হচ্ছে চেঞ্জ করা যাবে এখান থেকে। ওকে, দেন হচ্ছে ইন্টিগ্রেশনে তেমন কোনো চেঞ্জিং এর ইয়ে নাই। যদি কোনো কিছুর সাথে হচ্ছে ইন্টিগ্রেট করার প্রয়োজন হয়, অনেক সময় লাগে, অনেক সময় ইমেল বা বিভিন্ন ধরনের কিছুর সাথে ইন্টিগ্রেট করার প্রয়োজন, তখন হচ্ছে এখান থেকে লাইসেন্স কি দিয়ে ইন্টিগ্রেট করতে হবে আর কি। আচ্ছা, দেন হচ্ছে অ্যাডভান্সটা একটু চেক করুন, অ্যাডভান্সে মনে হয় ইম্পর্টেন্ট কিছু আছে। হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কার্ডে ক্লিক করলে কার্ড হয় না, চেক আউট করলে চেক আউট হচ্ছে না। এটা মেন রিজন হচ্ছে অনেক সময় আমরা একটা থিম নিয়ে কাজ করি, অন্য একটা থিম বা ওয়ার্ডপ্রেসে কোনো একটা ই-কমার্সে কোনো প্লাগইন সেটআপে কোনো মিসিং থাকলে অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স মোডে এসে দেখতে হবে কার্ডের সাথে কার্ড পেজটা দেওয়া আছে কিনা, চেক আউট পেজের সাথে চেক আউট পেজ দেওয়া আছে না। অর্থাৎ আমরা এখানে যে ই-কমার্সটা প্লাগইনটা সেটআপ করছি, এটার সাথে সাথে কয়েকটা পেজ অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। আমরা যদি এখান থেকে খেয়াল করি, যে কার্ড, চেক আউট, এখানে প্রত্যেকটা পেজ আছে। যেমন চেক আউটের পেজটা দেখতে কেমন হবে, আমি যদি ভিউ মোডে ক্লিক করি, এই যে এখানে অলরেডি সুন্দর করে বানানো আছে, এগুলো হচ্ছে ডিফল্ট পেজ আর কি। ঠিক আছে, তো এই পেজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে কার্ড পেজের সাথে কার্ড পেজটা দেওয়া আছে কিনা, চেক আউট পেজের সাথে চেক আউট পেজ দেওয়া আছে কিনা, একইভাবে টার্মস এন্ড কন্ডিশন, অনেকে প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া থাকে। হ্যাঁ, তো ঠিক একইভাবে আমাদের তো একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ থাকবে, বাট এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন পেজ ডিফল্ট ভাবে বানানো নাই, আমাদেরকে হচ্ছে একটা বানাতে হবে। তাহলে একটা কাজ করি, জাস্ট হচ্ছে গেলাম হচ্ছে এখানে অ্যাড নিউতে, আচ্ছা জাস্ট এখানে দিলাম হচ্ছে টার্মস
টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন, বা এখান থেকে লেখাটা কপি করে ডাইরেক্ট কপি পেস্ট দিয়ে দিতে পারলাম। না, আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, আমরা আমাদের টার্মস এন্ড কন্ডিশনগুলো এখন সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমরা পেজটা সাজিয়ে নিব বা সুন্দর করে বানিয়ে নিব। আপাতত পাবলিশ করে দিচ্ছি। এখানে কন্টেন্ট কিভাবে দিতে হয় এগুলো তো আপনারা জানেন, তাই না? আচ্ছা, তো আমরা যদি একটু রিফ্রেশ করি নি পেজটাকে, এখান থেকে যে টার্মস এন্ড কন্ডিশন পেজটা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো যখন মানুষ প্রোডাক্ট অর্ডার করবে এবং আমাদের কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে এখানে লিংকে ক্লিক করে দেন হচ্ছে আমার পেজটা ভিজিট করে যাবে। এই হচ্ছে বিষয়গুলো। তারপর হচ্ছে এই হচ্ছে বেসিক সেটআপ। এগুলো হচ্ছে দেন হচ্ছে এগুলো কি অর্ডারের জন্য অর্ডার পেজ, ভিউ অর্ডারের জন্য ভিউ অর্ডার পেজ, এগুলো হচ্ছে অ্যাকাউন্ট। এছাড়াও এখানে আরো কিছু কিছু অপশনগুলো আছে, এগুলো হচ্ছে লাগতে পারে। আমি এখন পর্যন্ত কোনো কাজ পাই নাই। যে জিনিসগুলো হচ্ছে আমি কাজ করতে গিয়ে যেগুলো লাগছে এগুলো আপনাদের দেখালাম আর কি। এই হচ্ছে বেসিক সেটআপ। যে কোনো ই কমার্স সাইট বা ই কমার্স ওয়েবসাইট যাই কাজ করুন না কেন এই সেটআপটা আপনাদের লাগবে। আচ্ছা, তো বর্তমানে আমাদের পেজটা হচ্ছে এরকম। ভিজিট সাইটে যাই, কোনো প্রোডাক্ট নাই, যার জন্য হচ্ছে নরমাল পেজ। তো এখন কথা হচ্ছে আমার প্রোডাক্টগুলো তো আপলোড করতে হবে, তাই না? তো কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয় একটু আমরা দেখি। প্রথম হচ্ছে আমি দারাজে যাচ্ছি, daraz.com.bd, জাস্ট কন্টেন্টগুলো কালেক্ট করার জন্য। যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে ওয়ান ক্যান্সেল, তাদের মার্কেটিংও হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যারা হচ্ছে এখান থেকে মেন্স ফ্যাশনে যাচ্ছি। আচ্ছা, আর আমরা যাব এখান থেকে হচ্ছে এই যে এটা তো সেটিং এর কাজ শেষ, তো আপাতত থাক। আমরা যাবো যে এখানে প্রোডাক্ট, যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট হচ্ছে অল প্রোডাক্টে যাবে। যেহেতু এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট নাই, আমরা যাব হচ্ছে অ্যাড নিউতে, যাব হচ্ছে প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে। সাইট খুব লোড হচ্ছে। আচ্ছা, আমার কাছে মেবি কিছু প্রোডাক্টের ইমেজ মেবি আছে, আগে ক্লাস করাতে গিয়ে কিছু কিছু জিনিস রাখছিলাম। ই কমার্স কিছু কিছু প্রোডাক্ট থাকার কথা, কাস্টমাইজেশন। আচ্ছা, টি শার্ট দিয়ে আছে কিছু, থাক, এটা তো ইউজ করা যেতে পারে। ধরে নিয়ে আমরা ধরেন একটা টি শার্টের বিজনেসই খুলতে পারি বা এরকম একটা কিছু। আমরা একটা কাজ করি, না হলে ডেমো কন্টেন্ট না হয় আমরা নিয়ে নিব, এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, ডেমো কন্টেন্ট নিয়ে নিয়ে তো খোঁজাখুঁজি না করে আমরা ডেমো কন্টেন্টে কিছু কালেক্ট করে নেব। ওকে, লরাম একটা ইয়ে ছিল না ওয়েবসাইটটা, ওটা নাই কেন? আচ্ছা, নিলাম একটা। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট যাচ্ছি অর্ডার করতে, এখানে মানে একটা প্রোডাক্ট দিতে আছি। তো একটা প্রোডাক্টের নাম তো দিতে হবে, তাই না? দিলাম ম্যান টি শার্ট। ম্যান টি শার্ট বা নিউ কালেকশন, যেটা নাম দিয়ে আর কি সুন্দরভাবে। ওকে, মূলত এখানে একটা ডিসক্রিপশন আছে, তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট ইনফরমেশনগুলো দিতে হয়। তো শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে এখানে দিতে হয়। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কিছু ট্যাক্স নিয়ে নিছি ডোমেইন ট্যাক্স হিসাবে। ওহো, আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এই লাইনটাকে এটা কপি হিসেবে নিয়ে নিচ্ছি, জাস্ট কপি কপি করে দিয়ে দিব আর কি। এটা ধরেন এটা হচ্ছে লং ডিসক্রিপশন, এখানে হচ্ছে লং ডিসক্রিপশনগুলো দিতে হবে। তো এখানে একটা কনফিউশন যে এটা এইভাবে হালকা হালকা করে আসছে কেন, না এটা আসলে থিমগত প্রবলেম, আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে ভিজুয়াল মোডে যাচ্ছি, যেন চারদিকে প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখায়। এখান থেকে জাস্টিফাই অবশ্যই ইয়েটা নাই, যাক এবার থাক। আমরা এখানে আসি একটু নিচে, তাহলে আমরা জাস্ট এখানে কি দিলাম, একটা প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন, এটা লং ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন অবশ্য এখন অনেকে ইউজ করে না। তো এখানে একটা পার্ট আছে আসলে, এখানে অনেকগুলো ইয়ে থাকে, সিম্পল প্রোডাক্ট,
আচ্ছা, একটা একটা করে বুঝা, সিম্পল প্রোডাক্টে আমরা আছি। তো এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট না ডাউনলোড প্রোডাক্ট, এটা আমরা পরে যাই, এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। তেমন কিছুই না, জাস্ট ডাউনলোড সিলেক্ট করে দিয়ে যদি ডাউনলোডে ক্লিক করি, যে এখানে একটা অ্যাড ফাইল অ্যাড করার অপশন দিব আর কি। তাহলে প্রোডাক্টটা যখন কেউ অর্ডার করবে, পেমেন্টটা কমপ্লিট হলে ডাইরেক্ট ডাউনলোড অপশনটা পেয়ে যাবে। যাই হোক, আমরা এটা যাচ্ছি না আপাতত। ডাউনলোডের ভার্চুয়ালটা ঘুরে ফিরে একই, প্রায় কাছাকাছি। আচ্ছা, তো জেনারেল সিম্পল প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করছি, রেগুলার প্রাইস। তো আমি যে প্রোডাক্টটা আপলোড করছি, ধরেন এই প্রোডাক্টটা দাম হচ্ছে 150 টাকা। তো সেল প্রাইসটা হচ্ছে আসলে যেটা আমরা বলি ডিসকাউন্ট আর কি। যেমন একটা প্রোডাক্ট 150 টাকা, এটা যদি আমি কোনো একটা অফার দিতে চাই, এজ এ হচ্ছে আমি এটা 100 টাকায় সেল করব, তাহলে হচ্ছে ডিসকাউন্ট 150 টাকা কেটে 100 টাকা শো করবে, এরকম আর কি। এবং এটা আসলে কতদিন পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, এবং শিডিউলে ক্লিক করে আমি ধরেন চাচ্ছি যে আজকে কত তারিখ, আমার এখানে কিন্তু ডেট ফরম্যাটে একটু ভুল আছে। তো এখানে তো 7, তো 7 থেকে যে কত থেকে কত পর্যন্ত এই অফারটা চলবে, ধরেন 7 থেকে শুরু হবে, বা 7 থেকে শুরু হবে, এটা চলবে কয় তারিখ পর্যন্ত বা কতদিন পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত, এরকম আর কি। তো এটা দিয়ে দিলে হচ্ছে যখনই এই ডেটটা কাভারেজ হয়ে যাবে, এরপর দিনই এই প্রোডাক্টটাতে আমার 100 টাকা থাকবে না, এটা অটোমেটিকলি 150 টাকায় ট্রান্সফার হয়ে যাবে। তারপর হচ্ছে ট্যাক্স স্ট্যাটাস, এটা হচ্ছে ট্যাক্সেবল কিনা, যদি ট্যাক্সেবল হয় তাহলে হচ্ছে ট্যাক্সেবল রাখবো, শিপিং অনলি যদি করি, যে যদি শিপিং করি তাহলে লাগবে, নাহলে লাগবে না, এরকম যদি হয়। এবং আমরা কিন্তু সেটআপটা সেক্ষেত্রেই করছিলাম যে শিপ করলেই ট্যাক্স দিতে হবে, এরকম একটা বিষয়। তো আমরা দিলাম এটাতে ট্যাক্স ক্লাস, ট্যাক্সটা কি ধরনের ট্যাক্স, জিরো রেটেড নাকি রেটেড নাকি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা সবগুলো সেটআপ করছি, তো স্ট্যান্ডার্ডই থাক। ওকে, তারপর হচ্ছে ইনভেন্টরি, এটা হচ্ছে ইনভেন্টরির মাধ্যমে হচ্ছে আমরা কয়েকটা আছে এসকিউটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টকে ইউনিকলি, যেমন আমরা এখানে ধরুন 10,000 প্রোডাক্ট আছে, 10,000 প্রোডাক্টকে 10,000 ধরনের প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্টকে বা প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা আলাদাভাবে খুঁজে বের করার জন্য এক ধরনের ইউনিক নাম্বার থাকে, এটা হচ্ছে এসকিউ প্রোডাক্ট। তো ধরেন আমরা এখানে যদি দিতে চাই একটা প্রোডাক্ট আলাদা একটা নাম্বার দিয়ে দিব আর কি, যদি না চাই তাহলে ভালো। স্টক স্ট্যাটাস, এটা হচ্ছে ইন স্টকে আছে, কিন্তু আমি তো এখন পর্যন্ত দেই নাই কতগুলো প্রোডাক্ট। আমি যদি চাই ম্যানেজ স্টক, কতটা প্রোডাক্ট আছে এই জিনিসগুলো দিতে চাই, যেমন স্টক কোয়ান্টিটি আমি বললাম যে এখানে 100 পিস প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো তো অ্যালাউ ব্যাক অর্ডারস, এটা নো ডু নট অ্যালাউ দেওয়া আছে, অর্থাৎ স্টক শেষ হয়ে গেলে কেউ আর অর্ডার দিতে পারবেন। এবং লো স্টক, যখনই প্রোডাক্ট 100টা প্রোডাক্ট যখন একজন অর্ডার করে, তখন প্রোডাক্টের স্টকে থাকবে 99টা, তারপর 98টা, এরকম। যখনই 2টা প্রোডাক্টে চলে আসবে, তখন হচ্ছে একটা ইমেল যাবে অ্যাডমিনের কাছে, যে ইমেলের স্টক শেষ হয়ে যাচ্ছে বা এই প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ইমেল যাবে আর কি। তো এই আর কি। এখানে কি বলা আছে, সোল ইন্ডিভিজুয়ালি, ইনেবল দিস টু অনলি অ্যালাউ ওয়ান অফ দ্য আইটেম টু বাজেট দ্য সিঙ্গেল অর্ডার, সিঙ্গেল অর্ডারের ক্ষেত্রে এটা আর কি, ইনেবল দিস টু অনলি, কি আবার নোট দিচ্ছে, ওকে, ইনেবল দিস ইজ, হ্যাঁ, শিপিংটা হচ্ছে ধরেন আপনি দারাজে গেলেন, হ্যাঁ, দারাজে গিয়ে আপনি একটা কসমেটিক অর্ডার করছেন, এখন সেটা পাঠাবে কিভাবে, অনলাইনে পাঠাতে পারবে নাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে, না নাকি আপনি গিয়ে নিয়ে আসবেন, আপনাকে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছে এটা হচ্ছে শিপিং আর কি, শিপিং মেথড। আচ্ছা, তো এখানে কি জানি দেখা যাচ্ছিল, আচ্ছা, তো শিপিংটা হচ্ছে এরকম যে কতটুক আমি যে শিপটা করব এটা কতটুক আর কি, ধরলাম যে 250 গ্রাম দিলে হচ্ছে যে এই দিলাম, এটা কেজি হিসেবে দেখাচ্ছে, যাই হোক। তো তারপর হচ্ছে যদি এটা কেজি হিসেবে না শো করতে চাই, তাহলে যে সেন্টিমিটার, এটা ল্যান্ড কতটুক, ওয়াইড কতটুক, হাইট কতটুক, এই জিনিসগুলো আছে আমরা দিতে পারি, এজ এ সেন্টিমিটার হিসাবে দিতে হবে। শিপিং ক্লাস, নো শিপিং ক্লাস অবশ্য দেওয়া আছে। আচ্ছা, দেন হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট, লিঙ্ক প্রোডাক্টটা এখন দেখাতে পারছি না, কারণ আমার এখানে প্রোডাক্ট আছেই মাত্র একটা। অনেক সময় একটা প্রোডাক্টের সাথে আমরা অনেক প্রোডাক্ট লিঙ্ক করে দিতে চাই, লিঙ্ক প্রোডাক্টের কাজ আর কি। নিচে লিঙ্ক প্রোডাক্ট নিয়ে আমরা দেখাবো। লিঙ্ক প্রোডাক্টে দুইটা আছে, একটা হচ্ছে আপসেল, ক্রস সেল। এটা হচ্ছে এরকম আর কি, যেমন আপসেল ক্রস সেলটা আপনি গুগলে সার্চ দিলে একটা এক্সাম্পল দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা দেখাবো, জাস্ট একটু বলে দিই। যেমন হচ্ছে আপনি বার্গার কিনতে গেলেন বা বার্গার খেতে গেছেন, তার সাথে কি লাগবে, সস লাগবে। তাহলে ধরেন আপনি অনলাইনে বার্গার অর্ডার করছেন, তো তার পাশে আমি ধরেন সসটা দেখাচ্ছি, যে আপনি তো বার্গার অর্ডার করছেন, নিচে দেখলেন সসটা দেখাচ্ছে, তাহলে আপনার তো পাশাপাশি একটা প্রোডাক্ট সসও অর্ডার করতেই পারেন, তাই না? তারপর হচ্ছে ধরেন আমি দেখাচ্ছি যে ড্রিঙ্কসও দেখাচ্ছি,
ড্রিঙ্কসও অর্ডার করবেন কিনা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপসেল ক্রস সেল, এটা দেখাই দিব। একটা আপসেল ক্রস সেল লিখে গুগলে সার্চ দিলে সুন্দর করে এক্সাম্পল পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাট্রিবিউটসটা অ্যাড করব, যেমন এটা বিভিন্ন ধরনের ভার্চুয়াল প্রোডাক্ট করা যায়। আপাতত এতটুকুই থাকি আমরা। জেনারেল মোডে এসে প্রোডাক্টের প্রাইস, তারপর হচ্ছে ডিসকাউন্ট প্রাইস কিভাবে দিলাম দেখলাম, এবং ডিসকাউন্ট প্রাইসটা কতদিন পর্যন্ত চলবে এটা দিয়ে দিলাম, এবং ট্যাক্সটা এটা কি ধরবো নাকি ধরবো না। আর হচ্ছে এখান থেকে দেখলাম হচ্ছে স্টক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। আর হচ্ছে শিপিংটা হচ্ছে যদি চাই যে অনেকেই প্রোডাক্ট করতে গিয়ে তো সে বুঝতে হবে যে প্রোডাক্টের হাইট কতটুকু, ওয়াইড কতটুকু, এরকম তো চাইতে পারে, তাই না? তো আপাতত এই জিনিসগুলাই। তো হচ্ছে শর্ট ডিসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, ধরেন 2 লাইনের একটা শর্ট ডিসক্রিপশন দিলাম। এই হচ্ছে বেসিক বিষয়গুলো। তারপর আসে হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট ট্যাগটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে ট্যাগ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা প্রোডাক্ট মানুষ অনেক ধরনের লিখে সার্চ দিতে পারে, যে এই প্রোডাক্টটা আসলে কি কি লিখে সার্চ দিতে পারে। যেমন ম্যান টি শার্ট লিখে অনেকে সার্চ দিতে পারে, এন্টার করলাম। বা শুধু টি শার্ট লিখে সার্চ দিতে পারে, বা নিউ টি শার্ট লিখে সার্চ দিতে পারে। এরকম এই প্রোডাক্টগুলো পেতে মানুষ গুগলে কি কি লিখে সার্চ দিতে পারে, বা আমার ওয়েবসাইটে এসে কি কি লিখে সার্চ দিতে পারে, সেই জিনিসগুলো এজ এ ট্যাগ হিসাবে আমি বসাই দেবো, যেটাকে আমরা কিওয়ার্ড বলি, মানে একাধিক কিওয়ার্ড। আচ্ছা, তারপর হচ্ছে সেট এ প্রোডাক্ট ইমেজ, আর কাছে গ্যালারি ইমেজ। আমি দারাজে আমার মনে হয় যেতেই হবে ঘুরে ফিরে, এছাড়া কোনো ওয়ে নেই, কারণ ডিটেলসগুলো জিনিসটা বুঝাতে হবে আর কি। ধরেন প্রোডাক্ট হিসাবে আমি এখান থেকে একটা প্রোডাক্ট, আমি এখান থেকে নাই মনে আপলোড করা, তো আমার আপলোড করে দেখাতে হবে। ডেস্কটপ প্রোডাক্টস প্রজেক্ট। আচ্ছা, এখান থেকে ধরেন টি শার্টে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে ধরে নিলাম এই প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। ওয়ান কাইন্ডস অফ থাম্বনেল ইমেজের মতো কাজ করে প্রোডাক্ট ইমেজটা। আর একটা প্রোডাক্ট তো দেখায়, তারপর ক্লিক করে যখন ঢুকেন তখন আরো কয়েকটা প্রোডাক্ট আমরা দেখতে পাই না ক্লিক করে করে। এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখানে গ্যালারি ইমেজ হিসেবে আমরা কয়েকটা প্রোডাক্ট দেখাই দিয়েছি, লাইক এখানে সবগুলো প্রোডাক্টই দেখাই দিলাম। এই প্রোডাক্টটা বাদ দেখুন, এটা তো অলরেডি এমনিতেই অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এটাও বাদ দিয়ে দিচ্ছি, শুধু এই 3টা ইমেজ থাক। ওকে, অ্যাড টু গ্যালারি চলে আসছে। এখানে হচ্ছে ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, এটা কি ধরনের ক্যাটাগরি এতদিন আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা দেখে নিই। আমি যদি এখান থেকে লিখে সার্চ দিই টি শার্ট ফর মেন। আচ্ছা, টি শার্ট ফর মেন লিখে সার্চ করলাম। দারাজে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? ক্যাটাগরি আছে, মেন ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, হ্যাঁ, অনেকগুলো ভাগে কিন্তু ভাগ করা। আচ্ছা, টি শার্ট বা মেন টি শার্ট, আচ্ছা এখানে আসলো। যেমন হচ্ছে ধরেন এখান থেকে এই যে প্রোডাক্ট, এটা 500 টাকা দেখাচ্ছে না? ধরেন এই প্রোডাক্টটা, এখানে কি একটি প্রোডাক্ট, ধরেন এই প্রোডাক্টটাতে আমি ক্লিক করলাম। তাই দেখেন এই প্রোডাক্ট আসলে টি শার্ট ক্যাটাগরিতে, কিন্তু টি শার্টটা আসলে কিন্তু ক্যাটাগরি কয়েকটা হয়েছে দেখেন। মেইন ক্যাটাগরি ছিল ফ্যাশন ক্যাটাগরির সাব ক্যাটাগরি হচ্ছে মেনের সাব ক্যাটাগরি হচ্ছে ক্লোথিং, দেন হচ্ছে ক্যাজুয়াল টপ, তারপর হচ্ছে টি শার্ট। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি ভাগ হয়েছে। হ্যাঁ, তো এই ক্যাটাগরিগুলো কিভাবে ভাগ করতে হয় জিনিসটা একটু পরে দেখা দিচ্ছি। জাস্ট হচ্ছে আপাতত ধরেন আমরা নিয়ে নিচ্ছি এটার ক্যাটাগরি হচ্ছে টি শার্ট। আচ্ছা, এটা ক্যাটাগরিটা হচ্ছে টি শার্ট, জাস্ট ধরে নিলাম। ঠিক আছে, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি, বা এখানে লিখলাম হচ্ছে ম্যান টি শার্ট। জাস্ট এই একটা ক্যাটাগরি দিচ্ছি, বাট এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। জাস্ট নর্মাল হিসাবটা আগে দেখায়নি, পরে হচ্ছে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। আমার প্রোডাক্টটা রেডি। তো এখানে বিষয়গুলো তো আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার একটাই প্রোডাক্ট, এই জন্য সেরকম দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু আমার প্রোডাক্টটা রেডি, আমি এখান থেকে আমারটা দেখাতে পারছি। তো সেভ ড্রাফট মানে কি, এটা সেভ হয়ে থাকবে, এখনো প্রোডাক্টটা কেউ দেখতে পারবে না। ঠিক আছে, আমি সেভ করে রাখছি। আমার যদি মনে হয় যে প্রোডাক্টটা কালকে থেকে পাবলিশ করব, সেক্ষেত্রে তো পাবলিশ করে দিলে তো এটা আজকেই হয়ে যাচ্ছে, তাই না? তো সেভ ড্রাফট দিয়ে রাখছি, জাস্ট হচ্ছে আমার ওয়েবসাইটেই শো হচ্ছে, কিন্তু আমার ওয়েবসাইটে কেউ এসে কোনো কিছু দেখতে পারবে না বা বুঝতে পারবে না আর কি। যাই হোক, হোম পেজে সাধারণত এটা শো করেও না, এটা দেখাই দিতে হয়। আচ্ছা, তো আমি যদি
এই পেজটা দেখতে চাই যে এটা দেখতে কেমন হবে, তাহলে এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। আমার এটা ঠিকই থাকবে, একটা নতুন ট্যাব ওপেন হবে, ওইখানে হচ্ছে প্রোডাক্টগুলো শো করবে। আরেকটা জিনিস হয়তো খেয়াল করবেন, প্রায় সময় সেল কথাটা থাকে। সেল কথাটা কেন থাকে? এটার রিজনটা হচ্ছে যে প্রোডাক্টগুলো আর হচ্ছে ডিসকাউন্ট চলে সেগুলা কি সেল হিসাবে লেখা থাকে আর কি। এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ, এখানে বাকি প্রোডাক্টগুলো আসার কথা, আসতেছে, হয়তো নেটওয়ার্ক স্লো কারণে আসতেছে না আর কি। আচ্ছা, চলে আসছে। বাকিগুলো দেখতে চাইলে যেখানে ক্লিক করলাম বাকি প্রোডাক্টগুলো আসতেছে, আচ্ছা, গ্যালারি ইমেজ হিসেবে। এখন প্রত্যেকটা ইমেজের সাইজ যদি সমান না থাকে তখন কিন্তু এই ছোট বড় জিনিসগুলো হয়। এটা পারফেক্ট সাইজ ছিল, তো এই সাইজে ফটোশপে গিয়ে হচ্ছে আমি বাকিগুলোকে এভাবে কাস্টমাইজ করে নিব। তাহলে হ্যাঁ বলেন। আচ্ছা এগুলা পরে, এগুলা, আচ্ছা এগুলা পরে আসতেছে। আচ্ছা এগুলো আজকে বেসিক ক্লাস, তো বেসিক ক্লাসটা বেসিক ভাবে চলতে দেন, নেক্সট ক্লাসে এগুলো দেখাই দিব, বা আজকে সময় মনে হয় না কভার করতে পারবো কিনা। আপনি প্রোডাক্টটা দুইবার অর্ডার করলে দুইবার তো আসবেই, প্রাইস আপডেট হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, এই গেল বিষয়টা। তো এটাকে এখন যদি আমি পাবলিশ করে দিই, সাধারণত প্রোডাক্টগুলা একটা আছে বিজির সাইট। বিজির সাইট বলতে এখানে আমরা হোম পেজটাকে বলি। যে আমি যদি এখান থেকে বিজির সাইটে ক্লিক করি, তো সেটা হচ্ছে আমার হোম পেজ। এই যে এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজে কিন্তু প্রোডাক্ট শো করবে না। আর এখান থেকে একটা আছে বিজি স্টোর পেজ। এটা আসলে আসবে কখন? যখন হচ্ছে আপনি ই কমার্স প্লাগইন ইনস্টল করবেন, তখন এইভাবে দুইটা পেজ তৈরি হবে আর কি। তো স্টোর পেজে যদি ক্লিক করি, তো সেখানে হচ্ছে আপনার যতগুলা প্রোডাক্ট আপলোড করা আছে সকল প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পারবেন। তো আপাতত এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট পাবলিশ করিনি। তো আমি যদি এটাকে পাবলিশ করতে চাই, তাহলে এখান থেকে পাবলিশ করে দিই। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। তো লোড হচ্ছে। আচ্ছা, পাবলিশ অলরেডি কমপ্লিটেড। তো আমি যদি স্টোর পেজে এখন রিফ্রেশ করি, এই যে আমার এখানে প্রোডাক্ট শো করছে। তো এইভাবে আমি যদি আরো প্রোডাক্ট আপলোড করি, তাহলে এখানে আরো প্রোডাক্ট দেখাবে, আরো ডিটেলস এখানে পাবো আমি কি বিষয়গুলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বেসিক কিছু। তো এখন ধরেন আমি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, একইভাবে অ্যাড নিউ। আচ্ছা, তো এটাকে আমি আরেকটু এডিট করি। এখানে আরেকটা জিনিস দেখানো বাকি রয়েছে, যে ক্যাটাগরিজ গুলো যে শো করতেছিল, এই যে কিন্তু একটা ক্যাটাগরিজ, কিন্তু আমরা দ্বারা যে খেয়াল করছি এখানে অনেকগুলা ক্যাটাগরিজ আছে। এই জিনিসটা কিভাবে তৈরি করছে এই জিনিসটা একটু দেখাই দিই। আপনি চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন, বা এখান থেকে যে আমাদের যে প্রোডাক্ট অপশন ছিল এখানেও কিন্তু ক্যাটাগরিজ ছিল। তো কোনটা থেকে দেখাবো? এখান থেকে ডাইরেক্ট দেখাবো নাকি এখান থেকে দেখাবো? আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি আপাতত। ধরেন আমি একটা মেইন একটা ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি। উম, অধিকাংশ ক্ষেত্রে আপনি এখানেই কাজ করবেন, সো এটা থেকে দেখাই দিই। এগুলো একটু উঠাই দিই আপাতত, একটু ক্লিয়ার করি, নাহলে হচ্ছে অনেকে বুঝতে একটু সমস্যা হতে পারে। ধরেন এখানে মেইন ক্যাটাগরিটা কি? ফ্যাশন। ওকে, এটা লোড কমপ্লিট হয় নাই। আচ্ছা, হচ্ছে। আচ্ছা, কানেকশন লস্ট। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? তাহলে কানেকশন লস দেখাচ্ছে। নেটওয়ার্কটা চেঞ্জ করবো কিনা চিন্তা করতেছি। না আপু, দারাজটা হচ্ছে তারা কাস্টম কোডিং করে করছে, বাট চাইলে দারাজের মতো তৈরি করা যাবে, বাট দারাজের ফাংশনালিটি অনেক বেশি। আচ্ছা, তো এটা অ্যাড নিউ প্রোডাক্ট ছিল। ধরেন আমরা একটা প্রোডাক্ট আপলোডই করিনি, হ্যাঁ, একটা প্রোডাক্ট ধরেন আপলোডই করে নিলাম। ধরেন এখানে বললাম যে নিউ পোলো
নিলাম। ওকে, তো এখানে হচ্ছে যে ডেমো ট্যাক্স গুলো ছিল, দিস ইজ ডেমো ট্যাক্স। কি ব্যাপার, এরকম হয়ে আছে কেন? নেটওয়ার্ক মেবি একটু প্রবলেম করতেছে। আচ্ছা, সেভ ড্রাফটে দিয়ে রাখি, পরে না হয় একটু দেখি এটা প্রবলেমটা কোথেকে হচ্ছে। আচ্ছা, মূলত এটা নেটওয়ার্ক প্রবলেম থেকে হয়েছিল। দিস ইজ ডেমো টেক্সট, জাস্ট ধরুন এইভাবেই কপি পেস্ট করে চালাই দিচ্ছি আপাতত। ওহো, আচ্ছা আচ্ছা নিলাম। হ্যাঁ, বর্ণনা লেখা শেষ, এটা লং ডিসক্রিপশন। এখন ধরেন প্রোডাক্টটা হচ্ছে সিম্পল প্রোডাক্টই, এটার দাম হচ্ছে 200 টাকা, 1 টাকা কম নাই, কোনো ইয়ে নেই। এটা হচ্ছে ট্যাক্সেবল বা যেগুলো দেওয়া, দিলাম। দেন হচ্ছে এখানে ইনভেন্টরি কত পিস আছে ধরেন এটা। আচ্ছা, স্টকটা তো এখানে হবে, ইনেবল স্টকে ক্লিক করার পর আসবে স্টক কোয়ান্টিটি, ধরেন হচ্ছে 50 পিস আছে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা ধরেন আপাতত এটাই থাক। দেন হচ্ছে এখানে শর্ট ডিসক্রিপশন যদি চাই দিলাম, না দিলেও কাজ করবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ক্যাটাগরিজ গুলো একটু দেখি। আচ্ছা, এখানে একটা মেন ক্যাটাগরি বানাতে যাচ্ছি। মেন ক্যাটাগরি আছে, এটা চলে আসছে মেন ক্যাটাগরি। এখান থেকে নিচে হচ্ছে ফ্যাশন নামে, এটা হচ্ছে মেন ক্যাটাগরি। ওকে, একটু খেয়াল করেন এখানে ফ্যাশনটা হচ্ছে এজ এ প্যারেন্ট ক্যাটাগরি আমি দিচ্ছি। ঠিক আছে, তো এখানে একটু চলে আসবে, চলে আসছে কিন্তু। ওকে, তো এরপরে আমরা আরেকটা বানাচ্ছি হচ্ছে ম্যান। এখানে মাউস গুলো খুব ডিস্টার্ব করে। ম্যান নিলাম, সো এটাকে ড্রাগ করে নিয়ে আসি এখানে। তো এখন এই যে ম্যানটা, এটা কিন্তু আমি প্যারেন্ট ক্যাটাগরি না, আমি চাচ্ছি এটা থাকবে হচ্ছে মানে চাইল্ড ক্যাটাগরি, অ্যাজ এ হচ্ছে কার চাইল্ড, ফ্যাশনের চাইল্ড, মানে ফ্যাশনের সাব হয়ে থাকবে এটা আর কি। তো এখান থেকে ক্লিক করলে যতগুলো ক্যাটাগরি আমি এখানে পেয়ে যাব। তাহলে মেনটা হচ্ছে কার ক্যাটাগরি আওতাধীন থাকবে, সেটা হচ্ছে ফ্যাশন ক্যাটাগরি আওতাধীন। ঠিক আছে, তখন আমি এটাকে ফ্যাশন সিলেক্ট করে দেব। তাহলে এই যে ম্যান যে ক্যাটাগরি আমি তৈরি করছি, এটা সাব কে, মানে ফ্যাশনের সাব হিসেবে থাকবে হচ্ছে ম্যান। ক্লিক করলাম, অ্যাড টু ক্যাটাগরি। তো দেখা যাচ্ছে যে ফ্যাশনটা হচ্ছে ম্যানটা হচ্ছে ফ্যাশনের সাব হয়ে গেছে। ওকে, একইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে নেক্সট হচ্ছে ক্লথ। ঠিক আছে, ক্লথ, সরি এটা মনে হয় এবার কোত্থেকে কই চলে যায়। আচ্ছা, নিলাম হচ্ছে ক্লথ। আমি একটা কাজ করতে পারি, টোটালটা কপি করে নিই। ঠিক আছে, এখানে একটা ট্যাব ওপেন করে নিই, তাহলে তো আমার ঝামেলা শেষ হয়ে যাচ্ছে। এখন কি নিচে আছে, ক্লোথিং। ওকে, ক্লোথিং নিলাম, এডিট প্রোডাক্ট। ওকে, তাহলে ক্লথটা কাকে সাব বানাবো, আচ্ছা ম্যানের সাব। ম্যান ক্লিক করে দিয়ে দিলাম, তো এটা ম্যানের আওতাধীন চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে বাকিগুলো। তারপর হচ্ছে আমরা নিচে হচ্ছে ক্যাজুয়াল টপস। ক্যাজুয়াল টপস কি ছিল? আচ্ছা, তারপর আমি একটু চেক করে নিব ক্যাজুয়াল টপসটা ছিল কিনা এখানে। হ্যাঁ, ক্যাজুয়াল টপস ছিল। তো ক্যাজুয়াল টপস, টপস এটা থাকবে হচ্ছে ক্লোথিং এর আওতাধীন, ক্লোথিং। তাহলে একটা একটা সাব, একটা একটা সাব এইভাবে দিয়ে দিচ্ছি। ক্লোথিং এর সাব হওয়ার পর হচ্ছে টি শার্ট। টি শার্ট এটাকেও করে দিলাম হচ্ছে ক্যাজুয়াল টপের আওতাধীন। ফাইনাল মনে শেষ হয়ে গেছে, আমার তো মনে হয় না আর আছে কিছু। আচ্ছা, দেন হচ্ছে 100% কটন সলিড রেড কালার শার্ট। আচ্ছা, এটাও একটা সাব ক্যাটাগরি। তো এটাকেও করে দিচ্ছি অ্যাজ এ টি শার্টের। টি শার্টের নাম দেখি তো, ইয়েস 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 ইয়েস। তাহলে এটা বানাতে হবে না, থ্যাংক ইউ বলার জন্য, অসংখ্য ধন্যবাদ। এটা লাগবে না, না লাগবে না, এটা অটোমেটিকলি প্রোডাক্টে ক্লিক করে এটা ওখানে শো করবে অটোমেটিকলি, এটা দিতে হবে না। ঠিক আছে, তো
দেওয়া শেষ। এখানে আসতেছি হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, ওই যে আগে যে প্রোডাক্টগুলো আমরা দিছি, হ্যাঁ ক্যাটাগরিজটা উঠে দিতে পারি। টি শার্ট বা যেগুলো ছিল এজ এ কিওয়ার্ড হিসাবে এগুলো দিতে পারি। আচ্ছা আচ্ছা সরি, এটা কি ক্যাটাগরিজ আওতাভুক্ত? লাগবে না, আমি ভাবছি এটা ট্যাগ কিনা। আচ্ছা ট্যাগগুলো হচ্ছে এখানে দিতে হবে। টি শার্ট আগে যদি দেওয়া থাকে, প্রি ডিফাইন করা থাকলে এগুলো হচ্ছে সাজেস্ট করবে যে ট্যাগ অপশনে গিয়ে যদি আপনি আগে থেকে কিছু কিছু ট্যাগ বানায় রাখেন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আপনার সুবিধা হবে কাজগুলো করতে। এটা কাজ করতে হতে আসলে চলে আসে, যেমন হচ্ছে ম্যান টি শার্ট, নিউ টি শার্ট, বা আমি বললাম যে নিউ নিউ ম্যান কালেকশন। যে এগুলো যদি আমি আগে থেকে রেডি করে রাখি, এগুলো দিয়ে দিই, যেমন ধরেন নিউ টি শার্ট, তাই তো, যে নিউ টি শার্ট বা ম্যান টি শার্ট, আমি যদি এখানে লিখি যে নিউ, ওটু সাজেস্ট করার কথা, নেটের কারণে একটু ইয়ে হতে পারে, নেটওয়ার্কের কারণে একটু প্রবলেম করছে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনাকে এখানে অটো সাজেস্ট করবে। ম্যান কেউ কি কথা শুনতে পাচ্ছেন না বাকিরা? হ্যালো? আচ্ছা কি জানি করতেছিলাম, একটা প্রোডাক্ট আপলোড দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, এটা নেটওয়ার্কের কারণে একটু লোড নিচ্ছে, হয়তো এত লোড নেয় না। তো আমাদের পছন্দের কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবো। দেন হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে প্রোডাক্ট ইমেজগুলো দিতে হবে। ধরুন এখান থেকে আমি একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি, কি প্রোডাক্ট জানি, আচ্ছা এটা মনে আপলোড করি নাই, এখন নর্মাল টি শার্ট মনে আছে, এইটি আপাতত ধরে দিচ্ছি, ধরেন শুধু এইটাই, ঠিক আছে। এই মোটামুটি কাভারেজ হয়ে গেল। দেন হচ্ছে গ্যালারি ইমেজ যদি দেই তাহলে গ্যালারি ইমেজ হিসেবে দেখাবে, আর যদি না দিই তাহলে দেখাবে না, এই আর কি বিষয়টা। এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো এখন আমরা যদি আমাদের স্টোরটা, সরি সাইট না, স্টোর ভিজিট করতে হবে, তাহলে আমরা খেয়াল করতে পারবো যে আমাদের এখানে দুইটা প্রোডাক্ট শো করার কথা। যে এখানে দুইটা প্রোডাক্ট চলে এসছে, ঠিক আছে, দুইটা প্রোডাক্ট শো করছে। তো এই হচ্ছে বেসিক বিষয়। আমরা চাইলে হচ্ছে আরো প্রোডাক্টগুলো এখানে আপলোড করতে পারি। হ্যাঁ, তো জি বলেন। একটা আছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে, আমি তো আসলে এগুলো কাজ করি না, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা, তারা এই কাজগুলো করে। তো ম্যানুয়ালি কাজ করলে তো এরকম, আপনাদের এখানে ক্লাস করতে গিয়ে দেখলাম যে অনেকেই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের প্লাগইন আছে, যদি এক্সেল যেটা বলা হয় এক্সেল ফাইল দিয়ে এটাকে আপলোড করা যায়, এটা আমি দেখবো বলে আর দেখা হয় নাই। আমি এটা দেখি কয়েকদিনের ভিতরে রিচার্জ করে আপনাদের দেখাবো জিনিসটা। হ্যাঁ, এটা চেষ্টা করব, কিন্তু এখানে একটা বিষয় আছে, ক্লায়েন্ট যদি আপনাকে এক্সেল ফাইল প্রোভাইড করে দেন হচ্ছে পারবেন, তো ক্লায়েন্ট যদি আপনাকে ওই যে ম্যানুয়ালি ফাইলগুলো দেয়, ইমেজের ফাইলগুলো আলাদা, টেক্সটের ফাইলগুলো আলাদা, তাহলে আপনাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এভাবে হচ্ছে আমরা যতগুলা প্রোডাক্ট আপলোড করব, সেখানে হচ্ছে আমি এখানে সবগুলা জিনিসগুলো দেখতে পারবো। হ্যাঁ, তো আসলে প্রোডাক্টের বিষয়গুলো হচ্ছে যে বিষয়টা হয় যে এখানে যে এত জিনিসগুলা, প্রোডাক্ট যত বেশি থাকবে তত হচ্ছে জিনিসগুলো হচ্ছে দেখতে ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, তো আপনাদের হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে, প্রত্যেকে হচ্ছে ই কমার্স এবং ই কমার্স যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে সেট আপ করে মিনিমাম 10 থেকে 15টা প্রোডাক্ট আপলোড করা। আপনি ধরেন 5টা ক্যাটাগরিতে, 5টা ক্যাটাগরি বানালেন, 5টা ক্যাটাগরি বানিয়ে হচ্ছে 5টা ইয়েতে প্রোডাক্ট আপলোড করুন। প্রোডাক্ট আপলোড করলে অর্থাৎ এটা দেখতেও একটু ভালো লাগে। হ্যাঁ, প্রোডাক্টগুলো দেখতেও একটু ভালো লাগে। ধরেন টি শার্টে একটা নিশ হিসেবে নিতে পারেন, অনেক ধরনের টি শার্ট আছে, এক এক ধরনের অনেক মডেলের টি শার্ট আছে। ধরেন সাবজেক্ট হচ্ছে টি শার্ট, আমরা টি শার্ট নিয়ে একটা ওয়েবসাইট বানাবো। হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট।
এখন একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে আমার যখন ডোমেইন নেমটা ভিজিট করছি তখন শুধু এই যে হোম পেজ হিসাবে এটা আসতেছে, কারণ হোম পেজ হিসেবে তো ব্লগটা সেট আপ করা আছে, হ্যাঁ, কিন্তু প্রোডাক্টগুলো তো শো করছে না। আমার এখানে ম্যানুয়ালি সব পেজে যেতে হচ্ছে, এই যে এখানে সব পেজে যেতে হচ্ছে। তাহলে আমরা এই প্রবলেমটা সলিউশন করব কিভাবে? তাহলে সেটার ক্ষেত্রে আমরা জানি, আমরা হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে দিতে হয় যে সেটিং থেকে কোথায় যেতে হয়, রিডিং এ, তাই তো? রিডিং এ, হ্যাঁ, সেটিং থেকে রিডিং এ গিয়ে হচ্ছে আমাকে দেখাই দিতে হবে এই যে স্ট্যাটিক পেজ হোম পেজ হিসাবে কি দেখাবে, হোম পেজ হিসাবে কি দেখাবে বলো তো? সব পেজ কই? আমার এখানে সব পেজ দেখাচ্ছে না কেন? এই যে সব পেজ দেখাচ্ছে, তো আমি আসলে অন্ধ হয়ে গেছি। আচ্ছা, আর ব্লগ সেকশন আমরা চাইলে রাখতে পারি, আমরা ব্লগ নামে একটা পেজ বানাই নিব। যদি অনেক সময় অনেক ই কমার্স সাইটেও এখন ব্লগ রেডি করছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা পেজ বানাই নিব ব্লগ নামে। আমরা একটা কাজ করি, ব্লগ নামে যদি পেজ বানানোর প্রয়োজন মনে করি, নিউ থেকে পেজ, আমরা ব্লগ নামে একটা পেজ বানাই নি, দেন হচ্ছে মেনুটা দেখাই দিলাম যে যত ধরনের পোস্ট করব সবগুলো হচ্ছে ব্লগ নামে পেজে গিয়ে পোস্টগুলো চলে যাবে। আচ্ছা, চলে আসছে। এখান থেকে দিচ্ছি হচ্ছে ব্লগ। ওকে, ব্লগ, এটাকে পাবলিশ করে দিলাম। এখন আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে আসি। স্ট্যাটিক পেজ, এখান থেকে এটাকে দিয়ে দিলাম সব পেজ, আর ব্লগ দিয়ে দিলাম হচ্ছে পোস্ট পেজ। প্রত্যেকটা কত দেখাবে, হচ্ছে বেসিক জিনিসগুলো থাকে আর কি, সেভ জিনিস। ওকে, তো এখন যদি আমি খেয়াল করি, এখন যদি রিফ্রেশ করি, এখন কিন্তু আবার প্রোডাক্ট পেজগুলো আমার এখানে শো করছে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক বিষয়গুলা। আম, আমরা চাইলে আরো বাড়াতে পারি। মেনু টেনু এগুলা কাজ তো পারেন আপনারা, এমন কেউ আছেন যে মেনু কিভাবে বানায় এগুলা পারেন না? আচ্ছা, আমরা চাইলে কিছু কিছু কাজ একটু ইয়ে করে রাখতে পারি। এখন আপনাদের যদি মনে হয় যে না, আমরা যে থিমটা আছে এই থিমটা রাখবো না, তাহলে এই থিমটা পরিবর্তন করে আমি নতুন আরেকটা থিম ইনস্টল করে নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে কাজ এতটুকুই রাখতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। কথাটা আবার একটু বলেন, মানে মানে থিম কি নিব, এটা বিষয়টা? হ্যাঁ, যদি ওই থিমটা যদি ওইটার উপর ডিপেন্ড করা থাকে ওই অনুসারে আসবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আমরা চাইলে তারা যে, যেমন এখানে ডিফল্ট যে ডিজাইনটা দেখাচ্ছে, আমি যদি ভিজিট করি, বর্তমানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের মতো করেও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন আপনারা যে যে থিমগুলোর নাম বলছেন না, যেমন একজন আগে বললো যে গ্রিন মার্ক থিম ইউজ করেন, গ্রিন মার্ক থিম ইউজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ওইখানে তো সাইডের ডিজাইনটা করা হয়েছে কি পেজ বিল্ডার দিয়ে, তাই না? তো পেজ বিল্ডার দিয়ে তো আমি এখানেও করতে পারছি, তাই না বিষয়টা? থিমে আসলে কি কথাগুলো অনেকে আটকে আটকে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ধরেন একটা সবচেয়ে কমন একটা থিম নিই, ধরেন অ্যাস্ট্রা থিমটা নিই। কারণ অ্যাস্ট্রা থিম নিয়ে অলরেডি অ্যাভেলেবল কাজ করছেন সবাই, আমরা অ্যাস্ট্রা থিম নিয়ে নিচ্ছি।
যে একটু আপডেটও করে নিই এই সুযোগে। আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে ভালো হয় যে থিমগুলো আমাদের প্রয়োজন নাই এগুলাকে ডিলিট করে দেওয়া সবচেয়ে ভালো হয়। অতিরিক্ত থিম আবার সাইডের স্টোরেজও দখল করে এবং একটা থিম আরেকটা থিমকে অনেকে ডিস্টার্বও করে। অ্যাক্টিভ নাই যেহেতু তারপর স্টোরেজটাই মূলত আসলে দখল করছে আর কি। তো আমরা চাইলে এগুলোকে ডিলিট করতে পারি। আচ্ছা যাই হোক, এটা আমি সময় আমার একটা দরকার, দেখ একটাকে ডিলিট করে দিই অন্তত। তো এইভাবে প্রয়োজন যেগুলো দরকার নাই এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। যাই হোক, নতুন একটা থিম ইনস্টল করলাম, একটু রিফ্রেশ করে দেখি যে সাইটের স্ট্রাকচারটা এখন দেখতে কেমন লাগে। এই যে এখন দেখতে একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, আমরা থিমটাকে এখন আমাদের মতো করে আমরা আরো চেঞ্জ করতে পারবো। তো এতটুক যারা একদম বেসিক, যারা হচ্ছে ভয় পাচ্ছিলেন এতগুলা ক্লাস করে, এখন আমাকে বলেন যারা একেবারে নতুন নতুন, যারা নতুনদের থেকে আমাকে একটু আনসার দেন। আজকে এই পর্যন্ত যতক্ষণ দেখাইছি এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, বা বুঝছেন ক্লিয়ার ভাবে সঠিকভাবে বুঝতে পারছেন কিনা একটু বলেন। আচ্ছা, আর আর কেউ আছেন যারা একটু ভয় পাচ্ছিলেন নতুন? কি বাকি নাই? তোমরা সবাই পুরাতন তাই তো? আচ্ছা ওকে। তো আমরা থিমটা একটু চেঞ্জ করে নিলাম। ডিফল্ট যে থিমটা আসছিল এই থিমটা না কাজ করে এখন নতুন থিম নিলাম। এখন আমরা চাচ্ছি এই থিমটার উপরে আমাদের মতো করে আমরা সাইটটাকে ডিজাইন করব, আমাদের মতো করে আমরা সাইটটাকে ডিজাইন করব। তো তার জন্য আমরা একটা প্লাগইন নিচ্ছি যেটাকে আমরা বলি হচ্ছে পেজ বিল্ডার। তো অ্যাস্টার জন্য হচ্ছে পেজ বিল্ডার হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে আপাতত কি নিব, এলিমেন্টরটা নিচ্ছি। ফ্রিতে কাজ করার চেষ্টা করি। করা যাবে, সবগুলোতেই করা যাবে। অনেকে ডাব্লিউপিটা বেকারি এটা কাজ পাবেন অলরেডি, কারণ হচ্ছে অন্যান্য থিমগুলো যখন দেখাবো যে ধরেন হচ্ছে যে, হ্যাঁ, তখন ডাব্লিউপি বেকারিটা অটোমেটিক চলে আসবে। ডাব্লিউপি বেকারি দিয়ে একটা প্রজেক্ট করাবো, টেনশন নিন না। কারণ হচ্ছে অন্যান্য যে গ্রিন মার্ট বা অন্যান্য থিমগুলো আছে না, ওইগুলাতে তো আপনি অটোমেটিক এমনি পাবেন। এলিমেন্টের বানাম ভুলেছে মনে হয়। এই আসছিল তো দেখ, আমি এটা আরো সরাই দিলাম কেন? আচ্ছা, এইটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, শুধু এলিমেন্টর আছে নাকি? এটাই তো মনে হয়। আচ্ছা, আপডেট নাও, এটা অলরেডি ইনস্টল করা ছিল দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এটা আপডেট হয়ে গেছে। আমরা চাইলে এখন আমাদের কাজ শুরু করতে পারি। আচ্ছা, এটা তো অলরেডি এডিট উইথ এলিমেন্টর আসার কথা। দেখি আসবে হয়তো, রিফ্রেশ নিয়ে নিলে ভালো করে আসবে।
আচ্ছা, যদি এটা অ্যাক্টিভ হয়ে গেছে এটা তো আসার অবশ্যই কথা। তারপর আমরা একটু চেক করি পেজ থেকে যদি অল পেজে যাই তার ডিটেলস পাওয়ার কথা। একটা বিষয় হচ্ছে অ্যাক্টিভ করা আছে কিনা, এটা একটা বিষয়। থেমে আছে কেন সবগুলা? আচ্ছা, এখান থেকে না, তার মানে হচ্ছে এই থিমটা আসলে এটা মনে হয় অ্যাক্টিভ করা নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এলিমেন্টরটা অ্যাক্টিভ করতে হবে, আর অন্যান্য প্লাগইনগুলো ডিলিট হয় না। আচ্ছা, তো একটু রিফ্রেশ করি। এখান থেকে করতে পারি, হচ্ছে ম্যানুয়ালি হতে বের করতে পারি দূরে থেকে একটা। বুঝলেন, রাত্রেবেলা হলে হচ্ছে আপনার নেটওয়ার্কের অবস্থাটা খুব ভয়াবহ দাঁড়ায়। এটা যে কিসের জন্য, যাই হোক। হ্যাঁ, আহ, এই ফার্স্ট দেখলাম, কারণ এর আগে তো দেখলাম যে ওইখানে ডাইরেক্টলি শো করে। আচ্ছা, তো আমরা এখান থেকে ডিসেবল টাইটেল করে দিতে পারি চাইলে। যাই হোক, চলে আসছে যেহেতু। আমার কি সার্ভারই লোড নিচ্ছে নাকি আসলে নেটওয়ার্কই লোড নিচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, রেকর্ড দিতে মন নাই। আচ্ছা, এগুলো পাবেন আশা করি। ব্যাকগ্রাউন্ড টাইপের, ব্যাকগ্রাউন্ড ওভারলে, তো ইমেজের ক্ষেত্রে আমরা ওভারলে দিয়ে জানি। আচ্ছা, কালারটা কি কালার দিব, এখান থেকে একটা কালার নিচ্ছি। আচ্ছা, নিলাম। কি কালার নিচ্ছি আমি জানি না আসলে। যেখানে যেটা আছে দিচ্ছি আপাতত আর কি। আচ্ছা, নিলাম। ওকে, ধর এটা নিলাম। ওকে, হচ্ছে অ্যাডভান্স থেকে পেডিং টেডিং নিতে চাইলে নিলাম। ওকে, এখন এখানে ধরেন হচ্ছে আমরা সাধারণত স্লাইডার ইউজ করব। আপাতত একটা স্ট্রাকচারটা বানাচ্ছি, পরে স্লাইডারটা না হয় আমরা দেখা দিব। তো ডান পাশে ধরেন হচ্ছে একটা ছবি দিচ্ছি, একটা ছবি এখান থেকে এনে দিচ্ছি আপাতত। ডকুমেন্টস, মানাবে না হোয়াইটের সাথে, তো কালারটা তো আর না। তো থাকলে হয়তো ভালো লাগতো, হোয়াইট কালার থাকলে হয়তো ভালো লাগতো, যেহেতু এখানে হোয়াইট একটা কালার আসবে, মানাবে না। যাই হোক, আমরা চাইলে হচ্ছে টোটাল তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে হোয়াইট আবার মানাইতো আর কি। চাপা তো নিচ্ছি, পরে না হয় আমরা আমরা একটু চেঞ্জ করে দিলাম। এখানে হচ্ছে একটা হেডলাইন। হ্যাঁ, একটা হেডলাইন। দেন হচ্ছে এখানে আর কি কি নেওয়া যায়। আচ্ছা, হেডলাইনটা কি হবে, এটা হচ্ছে কিন্তু কিভাবে এখানে একটু ডিসক্রিপশন টাইপের কিছু একটা দিতে পারি। ডিসক্রিপশন নিলাম। ওকে, এটাকে না হয় আমরা স্টাইল থেকে কালারটা ব্ল্যাক অথবা হোয়াইট করে দিব। মেবি হোয়াইটটি মনে মানাবে আপাতত, যেটা বোঝা যাচ্ছে। হোয়াইটটি মানাচ্ছে। হোয়াইট এন্ড টেক্সট সেন্টার। আচ্ছা, করে দিলাম। তারপর আমরা জানি এগুলো হচ্ছে মার্জিন দিয়ে হচ্ছে সবগুলো না, আহ, শুধু একটা যাচ্ছি, তাহলে একটা উঠাই দিয়ে, এগুলো তো জানি আমরা বেসিকগুলো, এই জন্য একটু শর্টকাট করছি। একইভাবে যদি এটাকেও করি, কোথায় দিব বলেন। আমাকে একটু বলেন, আমি একটু এগুলো ডিফল্ট করে দিচ্ছি 0। একইভাবে এইটারও অ্যাডভান্স থেকে এটাকেও 0 করে দিলাম। ওকে, বলেন কোত্থেকে করব। স্টাইল। দাঁড়ান, এডিট কলাম। আচ্ছা 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 আচ্ছা,
ইন্টারসেকশন তো মেবি এটাই, তাই না? আচ্ছা দিলাম, তারপরে কলাম ওয়াই থেকে এটা কত ছিল? জিরো ছিল না? জিরো ছিল না নাকি? কন্ট্রোল জেড। আচ্ছা, এখান থেকে ভার্টিক্যাল লাইন, ও আচ্ছা এখানে মিডল আছে। থ্যাংক ইউ। হরিজন্টালি অ্যালাইন দিতে হবে না তো মনে হয়, ভার্টিক্যাল একটি চলবে। আচ্ছা এটা চললো আপাতত, যা যা লাগে দিলাম স্টাইল থেকে। আচ্ছা এগুলো হচ্ছে আপনার মতো করে, আমি একটা জাস্ট হচ্ছে এমনিতে একটা স্ট্রাকচার ধরাচ্ছি আর কি। গেল হচ্ছে এইটা। দেন আমরা হচ্ছে আর কি কি করি, যেমন হচ্ছে ধরেন এখানে হচ্ছে প্রোডাক্টগুলো শো করব। আচ্ছা এখানে একটা স্ট্রাকচার বা এখানে একটা হচ্ছে টাইটেল আমরা দিয়ে দিলাম, কোন একটা টাইটেল অবশ্য আমরা দিলাম, এটা সেন্টার মোডে থাকলো, বা কমারের বেলার আমি দিলাম। আচ্ছা, এটা একটু আপডেট করি তো, এখানে আবার কি দেখাচ্ছে, সেম মোড অন। আচ্ছা আমি একটু রিফ্রেশ করি দেখি এই মেসেজটা চলে যায় কিনা, জাস্ট দেখতে যাচ্ছি। এডিট সাকসেসফুল, লোকেশন ডিসেবল, সেভ মোড। আমার কি ইয়েটা কি আপডেট হয় না এখনো? টেকনিক্যাল প্রবলেমগুলো আসলে মাথায় ধরে খুব। The previous could not be loaded. We are sorry, but something is wrong. Uh, আচ্ছা একটা কাজ করি, একটু কষ্ট করে। সব পেজই তো মনে ছিল, সব পেজটা আমরা ডিজাইন করছিলাম। আমরা একটা ভুল করছি, আমরা আমাদের মতো করে একটা পেজ বানানো দরকার ছিল, তাহলে এই ঝামেলাটা আর হতো না। সব পেজ, সব পেজই করছি। হ্যাঁ সব পেজটাই মনে হয় আমরা করছিলাম। ও আমরা তো বড় ওটা 12টা বাজে দিছি, সব পেজে না করা দরকার ছিল। সব পেজটা ডিফল্ট ভাবেই থাকে সাধারণত। আজকে আসলে আর ভালো লাগতেছে না ক্লাস করাই। আচ্ছা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, সব পেজ থাক, সব পেজের মতো করে সব পেজ থাক। সাধারণত হোম পেজে একটা ডিজাইন হয়, সব পেজে একটা ডিজাইন হয়, ক্যাটাগরি পেজের একটা আলাদা আলাদা ডিজাইন হয়, সবগুলো হচ্ছে পৃথক পৃথক ডিজাইন থাকে আর কি। আমার মনে হয় যে আগে যে কিছু ছিল মিক্সড, এগুলো হচ্ছে রিফ্লেক্ট করছে মেবি, আমার মনে হয় যত সম্ভব। লেটেস্ট ভার্সনটাতে আমি তো কাজ করছি না অনেকদিন ধরে, ক্লাস তো নেই না এলিমেন্টরে, শুরু করছি আরেকটা বেচের মাত্র। তো ওল্ড ভার্সনে কাজ করা দরকার নাকি প্রো মিক্স করে কাজ করছেন? কেউ প্রো মিক্সড করে কাজ করছেন, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো মিক্সড করে কাজ করছেন? তখন কনফ্লিক্ট, দুইটি কনফ্লিক্ট করে? বাট করতে তো হবে, পরেও তো আমাদের করতে হবে তাই না? আচ্ছা আপনার কথা শুনলাম, শুনে কাজ করি দেখি কি হয়। সবগুলোই কাস্টম করা যায় ভাই। সব তো তাদের ডিফল্ট দেওয়া তাই না, তারপরেও আমরা সব পেজটাও হ্যাঁ হ্যাঁ। তো আমি এখান থেকে চাচ্ছি প্রাইমারি হেডারটা থাকবে, টাইটেলটা উঠে যাবে, টাইটেলটা ভালো লাগে না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা চাইতে পারি কারণ ক্যাটাগরি ওয়াইজ শো করতে চাই। হ্যাঁ আচ্ছা দেখি কতটুকু করি, এখন কাজ করতে গিয়ে যদি ডিস্টার্ব করে তাহলে ক্লাস বাদ দিয়ে তুই রাখবো, নেক্সট ক্লাস থেকে বাকিটা দেখাবো।
এলিমেন্টরের কত ভক্ত মানুষ, এলিমেন্টরের যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, নিলাম। এখানে একটু শর্টকাট চালাই দিই। এখানে হাইটটা হচ্ছে মিন হাইট, 400ই থাকো তুমি। হতেও পারে, নিলাম এটা থাক। দেন হচ্ছে আমার কিন্তু এটা কোনো ফেভারিট কালার না, অনেকে আবার কিছু ভাবতে পারে না, যাই হোক এখানে দিলাম। এটা তো যায় যে ভিডিও, তারপর হচ্ছে স্লাইড শো তৈরি করতে পারি আমরা, এগুলা হচ্ছে ক্লাসিক মোডটা আপাতত রাখছি। দেন হচ্ছে নর্মালি এখানে একটা ট্যাক্স দিয়ে আপাতত কাজ সেরে দিই, একটা ট্যাক্স হেডিং। আর হচ্ছে এটা থাকবে হচ্ছে ডিফল্ট ভাবে এইখানে। আর কি এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ না হয় আমরা রাখলাম, ট্যাক্স এডিটর। ওকে, এইগুলা স্টাইল থেকে এগুলাকে হোয়াইট করে দিই, হোয়াইট অথবা ব্ল্যাকই মানাবে। একইভাবে এটার ক্ষেত্রেও আমরা স্টাইল থেকে এগুলাকে হচ্ছে হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা পরে যা যা কাজ করে নিব। ওকে, নেক্সট গেল এতটুক। দেন হচ্ছে আমরা এখানে একটা নিচ্ছি একটা অংশ, এখানে হচ্ছে জাস্ট একটা হেডলাইন থাকবে, হেডলাইন এটা হচ্ছে এখানেই থাকবে। একটু পেডিং মার্জিন করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে করে নিব আর কি। ওকে, নেক্সট ধরি হচ্ছে আমাদের প্রোডাক্টটা শো করতে চাচ্ছি। প্রোডাক্ট শো করার জন্য ধরুন একই প্রোডাক্ট যদি শো করতে চাই তাহলে এখানে তো অনেকগুলাই আছে। আমরা যদি এখানে সার্চ করি প্রোডাক্ট লিখে, তাহলে এখানে পেজ, আর্কাইভ, ভিডিও, ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরিজ, ফিল্টার্ড বাই আর্কাইভ অনেকগুলো চলে আসবে। আচ্ছা, আমরা আপাতত প্রোডাক্টসগুলোই নিচ্ছি, বা রিসেন্ট ভিউ প্রোডাক্ট আছে, প্রোডাক্টসগুলো এখানে নিচ্ছি আপাতত। প্রোডাক্টস তো আসলে নাই তেমন একটা, দেখতে আসলে তেমন একটা ভালো লাগবে না, ঠিক আছে, দেখতে আসলে ভালো লাগবে না। আচ্ছা, নাম্বার অফ প্রোডাক্ট কটা শো করবে, ধরি নাম্বার অফ প্রোডাক্ট 2টা শো করবে আপাতত, কারণ আমার প্রোডাক্টই তো আসলে 2টা, বেশি থাকলে হচ্ছে দেখতে একটু ভালো লাগতো। শো প্রোডাক্ট, এটা নিচে নিচে দেখাচ্ছে, যাই হোক শো প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, অল প্রোডাক্ট, আচ্ছা অল প্রোডাক্টই দেখাবে। অর্ডার বা ডেট, কয়েকটা ভাবে শো করা যায়, ডেট বাই অর্ডার, প্রাইস, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, এইভাবে আর কি ডেট ওয়াইজ এভাবে করা যায়। আরও অপশন আছে, হি হাইড ফ্রি প্রোডাক্ট, শো হিডেন প্রোডাক্ট, সেগুলো আসলে দেখতে ভালো লাগছে না, যাই হোক আরও কিছু কিছু আছে জিনিসগুলো, এগুলো হচ্ছে একটা একটা করে দেখি আমরা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্টই কম, ধরেন এখানে একটা ছবি আমরা দিব, দেওয়া হচ্ছে বাই নাও, ডিফল্ট জাস্ট সিম্পলি একদম একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, পরে হচ্ছে ডিটেলস আমরা দেখব না, আরো এখানে কাস্টম করে আনা যায়। ধরুন আমি এখানে কয়টা ভাগ, ধরুন 3টা ভাগ করলাম, এখানে হচ্ছে ইমেজগুলো রাখবো, ঠিক আছে। একটা হচ্ছে ইমেজ দিলাম, এখানে একটা ইমেজ থাকবে, ইমেজটা হচ্ছে ধরুন গেঞ্জি যে প্রোডাক্টটা থাকে, আবার তো ধরেন এখান থেকে এই ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানেও একটা ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ডিজাইন করে না হয় এখানে দিয়ে দিব না, আপাতত এখানে ডিজাইনটি শেষ করি। নিচে হচ্ছে আর কি, ধরেন আমরা বাটনটা দিচ্ছি, একটা বাটন, বুক নাও বা এই ধরনের একটা বাটন, এটা তো এখানে আছে, যে সাইডে নিলাম, জাস্ট এখানে আমি সিম্পল করে বানাচ্ছি, আসলে কি বানাচ্ছি আমি নিজেও জানি না, যা মনে আছে দিচ্ছি, বেসিক আইডিয়াটা জাস্ট আপনাদের ক্লিয়ার করছি। বাই নাও, ওকে বাই নাও এখানে দিলাম। আচ্ছা, দেন হচ্ছে এখানে সেম প্রোডাক্ট দিলেও দিতে পারি। আচ্ছা, ডুপ্লিকেট, এটাকে আবার ডুপ্লিকেট, তো এক্সট্রা প্রোডাক্টগুলো হচ্ছে নাও এখানে ডিলিট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে ছবিগুলো রিপ্লেস করে দেব, এটা না হয় ধরেন এই ছবিটা দিয়ে দিলাম। ওকে, এটা ছবির সাইজটা বড়, এই জন্য একটু দেখতে ভালো লাগছে না। ঠিক আছে, একটু সাইজ দিলাম আর কি। আচ্ছা, তো এরকম আর কি ফিনিশিং আমরা দিব, সমস্যা নেই। এখন ধরেন আমাদের প্রোডাক্ট আসলে ধরেন এরকমই, একটু দেখি দেখতে কেমন লাগে।
ঠিক আছে। এখন ধরেন কেউ আমার এখানে প্রোডাক্টটা অর্ডার করতে চায়, হ্যাঁ, যদি প্রোডাক্টটা অর্ডার করতে চায় তখন প্রোডাক্টটা কিভাবে অর্ডার করবে এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। তো আমরা যদি আমাদের শপ পেজে যাই, যে আমরা যদি শপ পেজে যাই, ঠিক আছে, শপ পেজে কোন প্রোডাক্টগুলো দেখাচ্ছে, যেগুলো অলরেডি প্রোডাক্টগুলো পাবলিশ করা, তাই না? ধরেন এই প্রোডাক্টটা, হ্যাঁ, এখানে ক্লিক করলে তো এই প্রোডাক্টটা এখানে নিয়ে আসতেছে, তাই না? তো আমরা যে কাজ করব এখান থেকে প্রোডাক্টের ইউআরএলটা কপি করব, ঠিক আছে, যেহেতু অ্যাড টু কার্ট এইভাবে অপশনটা আসবে আর কি। তো আমরা এই যে এডিট মোডে আছে না, যে এডিট মোডে বাই নাও এর জায়গায় আচ্ছা এখানে ক্লিক করলাম, এখানে লিংকটা বসাই দেব, কোথায় যাবে লিংকগুলো বসাই দেব। অনেকগুলো দেখবেন যে কাস্টম প্রোডাক্ট ক্লায়েন্টকে করে দিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এই কাজগুলো এইভাবেই করতে হয়। আচ্ছা, এখান থেকে ধরেন এটাও মানে এই প্রোডাক্টই ধরেন আপাতত লিংক করে দিচ্ছি। এছাড়া তো প্রোডাক্ট তো তেমন একটা আপলোড করি না, তাই না? ও সরি, এলিমেন্টর আসতে হবে। ধরেন তিনটা প্রোডাক্ট সেম প্রোডাক্টে এরকম আর কি। তো আপডেট করে দিলাম। মানে ডিজাইনটা আসলে যাই হোক, মানে মেইন কাজটা হচ্ছে কিনা জাস্ট হচ্ছে আমি এটাই ইয়ে করতে যাচ্ছি আর কি। ধরেন আমার কাজ শেষ, ডিজাইন করা শেষ, আমরা একটা ইয়ে ওপেন করি, নিউ প্রাইভেসি উইন্ডোতে যাই, এই টোটাল প্রসেসগুলো হচ্ছে কিনা, বা একজন ইউজার হিসেবে আমি সাইটটা ভিজিট করতে চাচ্ছি। ডিজাইন চাইলে আমরা মনের মতো করে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি দেখে দেখে। তাহলে একটা বেসিক লেআউট তৈরি করলাম, প্রোডাক্টগুলো আপলোড করলাম, প্রোডাক্টগুলো শো করলাম। এখন দেখি এগুলো কাজ করি কিনা সঠিকভাবে সবকিছু। আচ্ছা, এখানে সব পেজ শো করছে। কেন সব পেজ শো করছে এটা আমরা অলরেডি জানি, কারণ হোম পেজ হিসেবে আসলে আমরা সব পেজটা দেখাই দিয়েছিলাম, এই জন্য শো করছে, তাই না? তো আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা যাব হচ্ছে কোথায় যাবো একজন বলেন? অ্যাপারেন্স থেকে না তো, সেটিং থেকে। সেটিং থেকে যাবো হচ্ছে রিডিং এ। ওকে, তো এখান থেকে সব পেজ দিব নাকি এখন বলেন তো কোন পেজ দিব? আমরা পেজটা কি নাম দিছি? হোম দিছি না নাকি? পেজের নামে কি পেজের নাম বানাইছি? এটা হোম নামে পেজ বানাইছি। তো সব পেজের জায়গা এখন হোম দিয়ে দিব। ওকে, এখন দেখি তো পেজটা। ডোমেইন নাম লিখছি, এই যে ওয়েবসাইটটা আসলো। নিচে তো প্রোডাক্টগুলো শো করার কথা, একটু লোড নিচ্ছে, যে নিচে প্রোডাক্টগুলো চলে আসছে। ধরেন আমি হচ্ছে ব্ল্যাক শার্টটা অর্ডার করতে চাচ্ছি, বাই নাওতে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো। যাই হোক, তাহলে বিষয়টা কি আসলে, এখানে ব্ল্যাক শার্ট যদি আমি সিঙ্গেলি বানাই, তাহলে এই প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট থেকে আমি এরকম একটা প্রোডাক্ট বানিয়ে নিব আর কি প্রোডাক্টে। তো প্রোডাক্টে অ্যাড করলে তো এগুলো সব পেজে পাওয়াই যায়। তো সব পেজে এসে আমি ওই প্রোডাক্টটা নিয়ে নিব, বা প্রোডাক্টের উপরে লিঙ্কটা নিয়ে হচ্ছে ওই বাটনে অ্যাড করে দিব আর কি। তখন হচ্ছে এখানে ক্লিক করলে আমাকে ম্যানুয়ালি হচ্ছে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টি শার্ট দিয়ে দেখাই দিলাম। অনেক ক্ষেত্রে ওই যে সেদিন কার জন্য একটা ক্লায়েন্টের অর্ডার ছিল, অলিভ অয়েল তেলের একটা কাস্টমার পাইছে যে অলিভ অয়েল তেল সেল করে। তাহলে হচ্ছে হোম পেজটা আপনি ডিজাইন করলেন, হোম পেজে হচ্ছে প্রোডাক্টগুলো যেভাবে সুন্দর করে রাখেন না কেন, দেন হচ্ছে বাই নাও বা এই বাটনগুলো দিয়ে হচ্ছে আপনি শো করলেন। আর এখানে ক্লিক করলে হচ্ছে প্রোডাক্ট সেলিং এর পেজে নিয়ে যাবে, তাই না? তার মানে হচ্ছে প্রোডাক্টে গিয়ে আপনার প্রোডাক্টগুলো আগে থেকে আপলোড করে দিতে হবে, আর ওইটা হচ্ছে লিঙ্কটা এখানে ধরা দিলে হবে, তাই না? তো যাই হোক, এখন ধরেন আমি প্রোডাক্ট অর্ডার করতে চাই, বা যে ব্ল্যাক শার্ট যাই আসুক, অ্যাড টু কার্ট। ওকে, তাহলে হচ্ছে এই শার্টটা আমি অর্ডার করতে যাচ্ছি। আহ, দুইটা অর্ডার করতে চাই, প্রাইসটা আপডেট হচ্ছে না, আপডেট কার্ডে ক্লিক করতে হবে। এই যে আপডেট কার্ডে ক্লিক করতে হবে, কে যেন বলছিল যে এটা কাজ করে না। আচ্ছা, কুপন কোড চাইলে আমরা জেনারেট করতে পারি, সেটা হচ্ছে কুপন কোড জেনারেটের সিস্টেম আছে, এটা দেখাবো না কালকে, আজকে এটা ইয়ে করে দিই। দুইটা যে এই প্রোডাক্টে আমি দুইটা অর্ডার দিতে আছি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে প্রসেস টু চেক আউট। ওকে, তাহলে প্রসেস টু চেক আউট, এই যে এখানে আসলাম,
এখন হচ্ছে আমাকে এই প্রোডাক্টটা অর্ডার করতে হবে, তাই না? এখানে দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি। আর যদি বিকাশটা দিয়ে দিই তখন হচ্ছে আমাকে বলতেছে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট, দেন ফিল আপ ফ্রম বিলো। আগে বিকাশে পেমেন্ট করতে বলছি এই নাম্বারে, তারপর হচ্ছে বিকাশের নাম্বার হচ্ছে আর হচ্ছে বিকাশের ট্রানজেকশন আইডিটা আমাকে দিতে হবে, ঠিক আছে? যাই হোক আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি। ওকে, এবং আর কি আছে এখানে দেখেন, এখানে অপশন আছে রিটার্নিং টু কাস্টমার, ক্লিক হেয়ার টু লগ ইন, কুপন যদি থাকে এখানে কুপন কোড আমরা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখানে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, আমি যদি অন্য কোনো অ্যাড্রেসে দিতে চাই তাহলে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস। আচ্ছা, আমি এখানে যখন এই প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছি, প্লেস টু অর্ডারে ক্লিক করলাম, তখন দেখি আমাকে কি দেখায়। তখন আমাকে বলতেছে বিলিং ফার্স্ট নেম রিকোয়ার্ড, বিলিং লাস্ট নেম, তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমাকে দিতে হবে, তার মানে এই ফর্মগুলো আমাকে ফিল আপ করে আসতে হবে, তাই তো? ওকে, এখানে আমরা কয়েকটা সিস্টেমেটিক ছিল, আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করে আসি, যেটা হচ্ছে সেটিং মোড। এই যে এখান থেকে সেটিং, হ্যাঁ এই সেটিং না, সেটা হচ্ছে ই-কমার্সের সেটিং। যে ই-কমার্স থেকে আমরা যদি সেটিং এ যাই, এখানে কয়েকটা বিষয় ছিল যে জিনিসগুলো হচ্ছে এখন আমরা কাজ করতে গিয়ে পাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, মেবি শিপিং এর ক্ষেত্রে মনে পেয়ে যাবো, দেখি তো একটু, বা পেমেন্ট অপশনে মনে হয়। শিপিং না, প্রোডাক্টস থেকে একটু দেখি। সাকসেসফুল এডিং, এটা কাজ করছে, এটাতে কোনো সমস্যা নাই। টেপিং দেখলাম, পেমেন্টসটা একটু দেখি। আচ্ছা, পেমেন্টও ক্লিয়ার। অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এটা দিলে হচ্ছে কাস্টমার আমাকে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার করতে পারতো উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এটা যেহেতু উঠাই দিছি তাহলে তো একটা বিষয়। অ্যালাউ কাস্টমার টু লগ ইন ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট। অ্যালাউ কাস্টমার টু লগ ইন ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেকআউট, তারপর চেক করতে হবে, চেকআউট করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেকআউট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে পারবে, দেন হচ্ছে ডিউরিং টু চেকআউট। তার মানে কি দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে নাকি? অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেন ডিউরিং টু চেকআউট, এটা উঠাই দিই, দেখি কি হয় অবস্থা। When creating an account, automatically generate an account password. When creating an anomaly, আচ্ছা, allow customer to create an account to my page. আচ্ছা, এগুলো দিয়ে দেখি, আমি আপাতত এটা উঠাই দিলাম, দেখি কি হয়। কি উঠাই দিলাম? allow customer to log in into existing account during checkout। আচ্ছা, ইন্টার কোড শিপ টু ডিফারেন্স অ্যাড্রেসের ক্ষেত্রে এটা আছে। আচ্ছা, আমরা এটা দিয়ে নিই, মাই অ্যাকাউন্টের থেকে গিয়েও অ্যাকাউন্ট করা যাবে মেবি, এটা বোঝাচ্ছে। আচ্ছা, জাস্ট এটা একটু ফার্স্ট টু লাস্ট একটু হিজিবিজিবি করে ফেলতে হবে বেশি। মেন কথাটা হচ্ছে এখানে ইন্ট্রোডিউশন দেওয়া আছে আর কি, যে একটা হচ্ছে এটা দিয়ে যদি রাখি যে এটা দিয়ে রাখতে হচ্ছে অ্যাকাউন্ট না করে করতে পারবে, আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেকআউট, এটা দিয়েই রাখছি, এর জন্যই তো আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আর ঝামেলা করছি না, এটা নিয়ে না হয় নেক্সট ক্লাসে আবার দেখা দিব না, শর্টকাট জিনিসটা শেষ করে নিই। আচ্ছা, এখানে অ্যাড্রেসগুলো দিচ্ছি, যেমন একজনের নাম বলেন, ধরেন একজনের নাম হচ্ছে কি নাম, একজনের নাম হচ্ছে রাকিব, রাকিব রাকিব এইচ দিলাম। কোম্পানি নেম ধরেন রাকিব, রাকিবই ধরেন। ওকে, ক্যাটাগরি রিজন, আচ্ছা বাংলাদেশ, ফ্লো থ্রু ট্রেডিং, তো এটা দিয়ে দিলাম। সিটিজ, ফোন নাম্বার এইটা থাক, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস একটা না হয় দিয়ে দিল। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ধরেন rr@gmail.com, gmail.com। পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা ধরেন 1 2 3 4 5 6 7 8 9, ভেরি উইক পাসওয়ার্ড, আই নো। আচ্ছা, এটা দিয়েই করছি, অ্যান্ড পেমেন্টটা হচ্ছে এখানে দিলাম, অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানি। প্লিজ অ্যান অর্ডার, দেখি অর্ডারটা হয় কিনা। এই যে চেক আউট,
অর্ডার নাম্বার হচ্ছে 42 নাম্বার, অ্যান্ড তার ইনফরমেশনগুলো কয়টা প্রোডাক্ট, এবং এইখানে দেখেন এই যে বিলিং অ্যাড্রেস, হ্যাঁ, আর হচ্ছে শিপিং অ্যাড্রেস, দুইটা জিনিস কিন্তু আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। বিলিং হচ্ছে কার নামে এই বিলটা হয়েছে, এবং শিপিং অ্যাড্রেসটা তো হচ্ছে কোথায় প্রোডাক্টটা পাঠাবে, এই হচ্ছে বিষয়। আর তো কিছু নাই। পে উইথ ক্যাশ কুপন ডেলিভারি। ঠিক আছে, তো মাই অ্যাকাউন্টে যাই। মাই অ্যাকাউন্টে গেলে এখানে ডিটেলসগুলো আছে, দেখতে পারবো যে কয়টা প্রোডাক্ট। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে অলরেডি আছি। তারপর অর্ডারসে গেলে হচ্ছে অর্ডার দেখতে পারবো যে কতগুলো প্রোডাক্ট অর্ডার করছি, যে এখান থেকে ভিউতে গিয়ে ডাইরেক্ট দেখতে পারবো, এবং প্রোডাক্টটা অলরেডি প্রসেসিংয়ে আছে। প্রোডাক্ট অলরেডি প্রসেসিংয়ে আছে। ডাউনলোডস যদি হয়, যদি আমার এটা যদি ডাউনলোডেবল ওয়েবসাইট থাকে, আমার মনে নাই ওটা ইনস্টল করার সময় ডাউনলোডেবল প্রোডাক্ট দেওয়া ছিল কিনা, হয়তো এই জন্য এখানে আসতেছে। এই আর কি বিষয়গুলো, অ্যাকাউন্ট ডিটেলস, এই বিষয়গুলো। তো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি এখানে ভিজিট করছেন, ঠিক যাওয়া ছিল, তাহলে এর জন্য হচ্ছে এটা আসছে, না হলে আসতো না আর কি। আচ্ছা, দেন হচ্ছে লগ আউট। লগ আউট আমি বের হয়ে যাচ্ছি, তাহলে এজ এ ক্লায়েন্ট হিসেবে। আচ্ছা, আমি আজকে একটু অনেক এই জিনিসগুলো একটু হয়তো স্কিপ করছি কিছু কিছু জায়গা, আমি নেক্সট ক্লাসে একটু ডিটেলস দেখবো, একটু অ্যানালাইজ করে আমি আবার নেক্সট ক্লাসে দিব আর কি। এই যে দেখেন, মাই অ্যাকাউন্টে আসার পর হচ্ছে এখানে চাইলে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর বলেন, হ্যাঁ বলেন, কোয়েকশনটা বলেন। আপনার প্রশ্নটা কেউ বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, এখন আমার কথা শুনতে পাচ্ছেন না সবাই? হ্যালো, ওনার প্রশ্ন, ওনার কথাটা কেটে কেটে আসতেছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু লাস্টে তো কথা কেটে যায় আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইউজার নেম যে পাসওয়ার্ড থাকবে, লগ ইন করতেও তার এই ইউজার নেম পাসওয়ার্ড লাগবে এটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা অ্যাডমিন হিসেবে এখানে আসি, রিফ্রেশ করি। ওকে, রিফ্রেশ করার পর এই যে এখানে অর্ডার একটা দেখাচ্ছে, ক্লিক করি। ওকে, তাহলে এখানে আসলো, এটা হচ্ছে প্রসেসিং এ আছে। তো আমি ডিটেলস দেখতে পারবো এখানে যদি ক্লিক করি, কারণ এটা প্রসেসিং এ রাখবো, কারণ টোটাল জিনিসগুলো তো আমাকে কনফার্ম করতে হবে, তাই না? কে পাঠাইছে, কি পাঠাইছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখছি। হ্যাঁ, শিপিং, এটা তো যেহেতু ক্যাশ অন ডেলিভারি, তো এই আর কি জিনিসটা। যখন ওনারা পাঠাই দিব প্রোডাক্টের জন্য, আপনি পেয়ে যাবেন সবকিছু যখন ঠিকঠাক হবে। যেন হচ্ছে অন হোল্ড হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করছেন, যখন অন হোল্ডে রাখবেন তখন হচ্ছে আপনি এটাকে অ্যাকসেপ্ট করছেন। যাক, তাহলে তারপর যখন হচ্ছে ইয়েতে রাখছেন, দেন হচ্ছে সেটাকে প্রসেসিং, মানে প্রসেসটা চলতেছে আর কি। সাধারণত অন হোল্ডের সিস্টেমে রাখা যায়, এটা সেটিং দিকে এই জিনিসটা করা যায়। তারপর হচ্ছে যখন প্রসেসটা হচ্ছে কমপ্লিট, যখন সে কমপ্লিট, অনেক সময় ক্লায়েন্টকে ফোন দেওয়ার পর ক্লায়েন্ট বলে না ভাই আমি প্রোডাক্ট আপনার নিব না, তখন হচ্ছে এখানে ক্যান্সেলে দিয়ে এটা ক্যান্সেল করে দিলে হবে। আপডেট করে দিলে প্রোডাক্টটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, এবং ইউজারের যে অর্ডার করছে তার অ্যাকাউন্টে ঢুকলেও তখন এটাকে ক্যান্সেল দেখাবে, এই আর কি বিষয়গুলো। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে কমপ্লিট, টোটালটা প্রোডাক্ট আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি, দেন হচ্ছে এখানে আপডেট করে দিলাম। এই হচ্ছে বেসিক কিছু কার্যকলাপ আর কি। তো আজকে আর ডিটেলসে যাব না, নেক্সট ক্লাসে আজকে যা কিছু কিছু জিনিস হচ্ছে স্কিপ করছি, চেষ্টা করবো আগামী ক্লাসে এই জিনিসগুলো আবার ব্যাকআপ করে দেওয়ার। ঠিক আছে, আজকে অলরেডি অনেক টাইম হয়ে গেছে। ভাই বলুন।